হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল পার্থস ফিজিক্স। তো আজকে আমরা পড়ব হচ্ছে ক্লাস 11-এ নিউটনের গতিসূত্র সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট আমি পড়িয়ে দিয়েছি, আর মাঝখানে একটা ভিডিও আসেনি, কারণ টেকনিক্যাল ইস্যু ছিল অনেক, এই জন্য একটা ভিডিও আসেনি। তো একদম ফার্স্ট ভিডিওর পরে এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। তো যারা ফার্স্ট ভিডিও দেখিসনি তারা প্লিজ ফার্স্ট ভিডিও প্রথমে দেখ, তারপরে এই ভিডিওতে চলে আয়, তারপরে সব দেখতে থাক, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা প্রথমে কি পড়বো বলে নিই। দেখ, 1 নম্বরে হচ্ছে প্রথম গতিসূত্র আমরা পড়েছি। এখানে আমরা পড়বো যে প্রথম সূত্র থেকে আমরা কী কী শিখতে পারলাম। যদিও আমরা আগে জেনেছি এটা, তবুও আমরা এখানে জানবো, ঠিক আছে, যে প্রথম সূত্র থেকে আমরা অ্যাকচুয়ালি কী কী শিখতে পারলাম। আচ্ছা, 2 নম্বরে চলে আসি জাড্য ধর্ম, মানে ইনার্শিয়া তার উদাহরণ। 3 নম্বর, একটা অ্যাস্ট্রোনটকে, এটা হচ্ছে কোয়েশ্চেন, একটা দারুণ কোয়েশ্চেন, একটা অ্যাস্ট্রোনটকে স্পেস ক্যাপ থেকে বের করে দেওয়া হলো, তাহলে তার ত্বরণ কত? ঠিক আছে, মানে কোশ্চেনটা হচ্ছে একটা অ্যাস্ট্রোনট ছিল স্পেস ক্যাপ্টে, তাকে লাথি মেরে বের করে দেওয়া হলো, লাথি তো মারেনি, ধাক্কা মেরে বের করে দেওয়া হলো, ঠিক আছে, তো তার ত্বরণ কী হবে? বের করে দেওয়ার পর তার ত্বরণ কী হবে? ঠিক আছে, এবার 4 নম্বর হচ্ছে প্রথম সূত্র। এবার দেখ, একটা জিনিস তোরা খেয়াল করে জানি না যে খেয়াল করিস কি করিস নি, সেটা হচ্ছে 4 নম্বর যে জিনিসটা পড়াবো আমি, সেটা হচ্ছে ব্যাপক। সেটা কি, প্রথম সূত্র যেটা আছে না, সেখানে দেখ যদি বল না থাকে, কোনো একটা বস্তুর উপর যদি বাহ্যিক কোনো লব্ধি বল না প্রয়োগ হয়, তাহলে পরে কী করবে সেটা আমরা প্রথম সূত্র থেকে পাই, ঠিক আছে? ক্লিয়ার কিন্তু জিনিসটা। দ্বিতীয় সূত্র থেকে কী পাই, যে বল যদি নট ইকুয়াল টু 0 হয়, মানে আমরা যদি কোনো লব্ধি বল প্রয়োগ করি, তাহলে পরে কী হবে। তো এইটা কিন্তু এনসিইআরটিতেই একমাত্র ঠিক মতন করে দেওয়া আছে, ঠিক আছে? যারা বেঙ্গলি মিডিয়ামে পড়িস তারা কিন্তু ভয় পাস না এনসিইআরটি পড়তে, সত্যি কথা, একদম ভালো কথা বলছি। কারণ দেখ, এনসিইআরটি তুই যদি পড়িস ঠিক মতন করে না, যে কোনো কম্পিটিটিভ এক্সাম মানে আমি বোঝাতে চাইছি যে নিট, জেই যারা দিবি, আইআইটি ফাইআইটি যারা দিবি, তাদের কোনো অসুবিধা হবে না, বিশ্বাস কর, ঠিক আছে? যদি এনসিইআরটি ঠিক মতন করে পড়তে পারিস, ঠিক মতো এনসিইআরটি পড়, তারপরে যদি কম্পিটিটিভ এক্সাম দিতে চাস তুই এইচসি বার্মা পড়, এই দুটো বই পড়, আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস কর, আর কিচ্ছু লাগবে না। তারপরে কোশ্চেন প্র্যাকটিস কর, বাস। যে কোনো কম্পিটিটিভ এক্সাম যাবি, সবচেয়ে ভালো পারফর্ম করবি হচ্ছে ফিজিক্সে, মানে আমি এটা গ্যারান্টি দিতে পারি, সবচেয়ে ভালো তোরা পারফর্ম করবি ফিজিক্সে, ঠিক আছে? আচ্ছা, প্রথম সূত্র কি, দ্বিতীয় সূত্র। 5 নম্বর হচ্ছে ভরবেগ, মোস্ট ইম্পর্টেন্ট, মোমেন্টাম। আর 6 নম্বর হচ্ছে দুটো সমস্যা, মানে দুটো প্রবলেমস আছে অঙ্কর মতন, অঙ্ক, তাদের সমাধানটা কীরা করবে, এই সমাধানটা করবে হচ্ছে বাই পার্থ পাল, আমি। আচ্ছা চ, তো প্রথম থেকে শুরু করা যাক। দেখ, এখানে রেকর্ড হচ্ছে তো? আচ্ছা, হ্যাঁ, রেকর্ড হচ্ছে, চল। আচ্ছা চল। अच्छा चलता हूँ, दुआओं में याद रखना, मेरे जिक्र पे जुबा की सब भूल गलम। আচ্ছা, প্রথম সূত্র থেকে আমরা কী কী শিখতে পারলাম। তো প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রটা হচ্ছে, কোনো একটা বস্তুর ওপর যদি বাইরে থেকে প্রযুক্ত বল 0 হয়, তো বস্তু সরলরেখা পর আবার সমবেগে চলতে থাকে, অথবা বস্তু স্থির অবস্থায় থাকে। আচ্ছা, খুব ভালো কথা। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম, যদি লব্ধি বল, বাহ্যিক লব্ধি বল 0 হয়, যদি বাহ্যিক, এটা কিন্তু আমি বেশি বলবো না, কারণ আগের দিন আমি অনেক যথেষ্ট আলোচনা করেছিলাম এই নিয়ে। বাহ্যিক লব্ধি বল, এর মধ্যে কিন্তু দুটো জিনিসই ইম্পর্টেন্ট, না সরি, আচ্ছা, বাহ্যিক লব্ধি বল, এর মধ্যে দুটো জিনিসই ইম্পর্টেন্ট কিন্তু, একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে লব্ধি। বাহ্যিক মানে হচ্ছে এক্সটার্নাল, লব্ধি মানে হচ্ছে নেট, ঠিক আছে? যদি এই বলটা 0 হয়, তবে কি হবে? তবে স্থির বস্তু চিরকাল স্থির এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। তার মানে বস্তুটার যে অ্যাক্সিলারেশন বা বস্তুটার যে ত্বরণ, সেটা কী হবে? ত্বরণ হয়ে যাবে 0, বস্তুটার ত্বরণ হয়ে যাবে 0। বাহ্যিক মানে এক্সটার্নাল, মানে কোনো বস্তুর মধ্যেকার ফোর্স থাকলে বড় হবে না, ঠিক আছে? কোনো বস্তুর মধ্যেকার ফোর্স, মনে কর বস্তুটাকে কিছু করার চেষ্টা করছে, তাহলে পরে কিন্তু হবে না। এর জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে বাহ্যিক। আর লব্ধি কেন? লব্ধি এই কারণের জন্য, মনে কর কোনো একটা টেবিলের ওপর একটা বই রয়েছে বা একটা ব্লক রয়েছে, এরকম, ঠিক আছে? ব্লকটা স্থির অবস্থায় রয়েছে, মন দিয়ে শোনো, ব্লকটা স্থির অবস্থায় রয়েছে। তো ব্লকটা স্থির অবস্থায় রয়েছে, তার মানে আমরা কি এটা বলতে পারি যে এর ওপর যে লব্ধি বল সেটা 0? কারণ দেখ, এই ব্লকটা এখানে রয়েছে, তো ব্লকটার ওপর কী কী ফোর্স কাজ করছে বা কী কী বল কাজ করছে? প্রথম তো এই ব্লকটাকে নিচের দিকে পৃথিবী টানছে, কী ফোর্সে টানছে? গ্র্যাভিটেশনাল ফোর্সে টানছে। তার মানে এর ওপর একটা ফোর্স কাজ করছে, যেটাকে আমরা বলছি ডাব্লু ফর ওয়েট ইকুয়াল টু mg, ঠিক আছে? এবার দেখ, যেহেতু এই বডিটা এই টেবিলের ওপর একটা ফোর্স লাগাচ্ছে, টেবিল ও বডিটার ওপর ওপরের দিকে একটা ফোর্স দেবে, তো সেটাকে আমরা বলছি কি নর্মাল ফোর্স, সেটাকে আমরা কি বলছি? নর্মাল ফোর্স, যেটাকে আমি n দিয়ে ডিনোট করলাম। এই ক্ষেত্রে এবারটা কী হবে? দেখ, এই ক্ষেত্রে এই যে ডাব্লু আর এই যে n,
দুটো ফোর্সের মান সমান এবং এরা একে অপরের বিপরীত, তার মানে ডাব্লু ইকুয়াল টু এন, ডাব্লু ইকুয়াল টু এন, এদের দুজনের মান সমান এবং এরা একে অপরের বিপরীত। ঠিক আছে, এবার দেখ এখানে কি হচ্ছে, এখানে কিন্তু লব্ধি বল শূন্য হয়ে যাচ্ছে, কারণ দেখ এই দুটো ফোর্সের মান সমান আর একে অপরের বিপরীত, তো লব্ধি বল কি হচ্ছে, এখানে লব্ধি বল হয়ে যাচ্ছে শূন্য, লব্ধি বল শূন্য হচ্ছে। ঠিক আছে, লব্ধি বল শূন্য হচ্ছে, এই কারণে এখানে এই বস্তুটা স্থির অবস্থাতেই রয়ে গেছে, তার মানে বস্তুটার যে অ্যাক্সিলারেশন সেটা কি, বস্তুটার যে অ্যাক্সিলারেশন বা বস্তুটার যে ত্বরণ সেটা হচ্ছে শূন্য। ঠিক আছে, এবার এইখানে একটা জিনিস তোকে বুঝতে হবে, সেটা হচ্ছে দেখ এইখানে এই বস্তুটা স্থির অবস্থায় আছে, এর জন্য আমি বলতে পারলাম যে বস্তুটার ওপর যে লব্ধি বল সেটা শূন্য। ঠিক আছে, বস্তুটা যেহেতু স্থির অবস্থায় আছে এর জন্য আমি বলতে পারলাম বস্তুটার ওপর যে লব্ধি বল সেটা শূন্য, তার মানে ডাব্লু ইকুয়াল টু এন। আচ্ছা, এটার উল্টোটা কি সত্যি, মানে যদি ডাব্লু ইকুয়াল টু এন হয় বা যদি দুটো ফোর্সের মান একে অপরের সমান এবং বিপরীত হয়, তাহলে কি আমরা বলতে পারি যে বস্তুটা স্থির অবস্থায় আছে? মন দিয়ে শোন, আমার কোশ্চেনটা হচ্ছে এখানে বস্তুটা স্থির অবস্থায় আছে, এই বস্তুটা স্থির অবস্থায় আছে, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, তো এখান থেকে কি আমরা এই কনক্লুশনে আসতে পারি যে ডাব্লু ইকুয়াল টু আর, এখানে আসতে পারি, নাকি ডাব্লু ইকুয়াল টু আর বলে আমরা বলতে পারি বস্তুটি স্থির অবস্থায় আছে? কোনটা কারেক্ট এর মধ্যে বল দেখি, কমেন্ট বক্সে জানা, কমেন্ট বক্সে জানা, পজ করে তারপরে দেখ স্থির অবস্থায় আছে কোনটা কারেক্ট, কোনটা কারেক্ট। দেখ স্থির অবস্থায় আছে এর জন্য ডাব্লু ইকুয়াল টু আর, নাকি ডাব্লু ইকুয়াল টু আর হওয়ায় বস্তুটি স্থির অবস্থায় আছে? দেখ এর মধ্যে কারেক্ট হচ্ছে, দেখ যদি মনে কর দুটো বল রয়েছে, বাহ্যিক দুটো বল রয়েছে, বাহ্যিক দুটো বলের মান সমান এবং এরা একে অপরের বিপরীত। ঠিক আছে, তার মানে লব্ধি বল শূন্য, তো লব্ধি বল শূন্য মানে কি, বস্তুটির ত্বরণ শূন্য। এবার বস্তুটির ত্বরণ শূন্য মানেটা কি, বস্তুর ত্বরণ শূন্য মানে এখানে দুটো কন্ডিশন ঘটতে পারে। বস্তুর যদি ত্বরণ শূন্য হয় তাহলে এখানে দুটো কন্ডিশন ঘটতে পারে, এক হচ্ছে বস্তুটি সরল রেখা বরাবর সমবেগে চলবে, তার মানে এর যে বেগ হবে বা গতিবেগ হবে সেটা কনস্ট্যান্ট হবে। তার মানে এখানে দুটো কন্ডিশন ঘটতে পারে, একটা হচ্ছে গতিবেগ কনস্ট্যান্ট বা বলতে পারিস ধ্রুবক, মানে এর মান আর দিক কোনোটাই পরিবর্তন হচ্ছে না। আরেকটা হতে পারে সেটা হচ্ছে বস্তুটি স্থির অবস্থায় আছে, বস্তুটি স্থির অবস্থায় আছে। ওকে, তার মানে দুটো কন্ডিশন ঘটতে পারে, যদি অ্যাক্সিলারেশন শূন্য হয় বা ত্বরণ শূন্য হয়, গতিবেগ ধ্রুবক হতে পারে, স্থির অবস্থায় আছে। ঠিক আছে, এবার দেখ যদি এখানে কি বলেছে, এখানে বলেছে ডাব্লু ইকুয়াল টু আর হয়, বস্তুটি স্থির অবস্থায় আছে, তার মানে দেখ এখানে লব্ধি বল শূন্য, তো লব্ধি বল শূন্য হওয়াতে আমি শুধুমাত্র একটা কন্ডিশন এখান থেকে বললাম কি, বস্তুটি স্থির অবস্থায় আছে। কেন ভাই, গতিবেগ ধ্রুবক হতে পারে। তার মানে দেখ শুধুমাত্র যদি এইটা হয় মানে লব্ধি বল শূন্য, সেখান থেকে কিন্তু আমরা বলতে পারি না যে বস্তুটা স্থির অবস্থায় আছে। ঠিক আছে, বস্তুটা কিন্তু গতিশীল হতে পারে কিন্তু গতিবেগ কনস্ট্যান্ট বা গতিবেগ ধ্রুবক। ঠিক আছে, তার মানে এইটা কিন্তু পুরোপুরি কারেক্ট না, এই যে কথাটা আছে এটা কিন্তু পুরোপুরি কারেক্ট না। এবার চলে আসি এটায়, স্থির অবস্থায় আছে এই কারণের জন্য ডাব্লু ইকুয়াল টু আর, অবভিয়াসলি স্থির অবস্থায় আছে এর জন্য অ্যাক্সিলারেশন শূন্য, অ্যাক্সিলারেশন শূন্য মানে হচ্ছে এখানে লব্ধি বল শূন্য, বাহ্যিক লব্ধি বল শূন্য, বাহ্যিক লব্ধি বল শূন্য মানে ডাব্লু ইকুয়াল টু আর। এটা আমরা বলতে পারি এখান থেকে আমরা এটাই চলে আসতে পারি, তার মানে এইটা হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, খুব ভালো কথা। এইবার চলে আসি, এই যে প্রথম সূত্র থেকে আমরা কি শিখতে পারলাম যে বাহ্যিক বল শূন্য, তোমরা ত্বরণ শূন্য। এবার দেখ প্রথম ঘটনাটা হচ্ছে যে তার মানে কোনো একটা বস্তুর যদি অবস্থা চেঞ্জ করতে লাগে, অবস্থা মানে কি, কঠিন থেকে তরল এই অবস্থার কথা বলছি না, আমি শুধুমাত্র মোশনের কথা বলছি, গতিবেগ। কোনো একটা বস্তুর যদি অবস্থা চেঞ্জ করতে লাগে, অবস্থা মানে সেই বস্তুটা স্থির অবস্থায় আছে সেটাকে গতিশীল করব, গতিশীল অবস্থায় আছে স্থির করব, বা তোর বেগ বেশি আছে বেগ কম করব, বেগ কম আছে বেগ বেশি করব, বেগের দিক পরিবর্তন করব। যদি কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করতে হয় তাহলে পরে আমার বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতেই হবে, আমাকে বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতেই হবে, নয়তো কিন্তু হবে না। এবার দেখ যখনই আমি বাইরে থেকে প্রয়োগ করছি তখন তো এমন না প্রয়োগ করছি বস্তুটা চলছে, এমন তো না। বাইরে থেকে প্রয়োগ করার জন্য আমার কিছুটা কষ্ট করতে হচ্ছে, কিছুটা হার্ডওয়ার্ক করতে হচ্ছে। কেন হার্ডওয়ার্ক করতে হচ্ছে? কারণ তুই যখনই কোনো কিছুর অবস্থা পরিবর্তন করতে চাইবি তখন কী হবে, সে তোকে বাধা দেবে। কিসের বাধা দেবে? যাতে তুই ওর অবস্থাটা পরিবর্তন করতে না পারিস। ওই যে বাধাটা দিচ্ছে ওটাকে আমরা বলছি জাড্য ধর্ম। তার মানে প্রথম সূত্র থেকে আমরা একটা জিনিস খুব ভালো মতন করে শিখতে পারলাম, সেটা হচ্ছে বাহ্যিক বল শূন্য তো ত্বরণ শূন্য। আর একটা হচ্ছে কোনো একটা বস্তুর যদি অবস্থান পরিবর্তন করতে হয়
অবস্থা পরিবর্তন করতে হয়, তাহলে বস্তুটা বাধা দেয়, যেটাকে আমরা বলছি জাড্য ধর্ম, যার ইংলিশ নাম হচ্ছে ইনার্শিয়া। তার মানে প্রথম সূত্র থেকে আমরা এই জিনিসটা কিন্তু ভালো মতন করে শিখতে পারলাম, বলের একটা ধারণা পেলাম। এখনও কিন্তু বলের সংজ্ঞা পাইনি আমরা, বলের ধারণা পেলাম। কি ধারণা পেলাম? যে কোনো কিছুর অবস্থা পরিবর্তন করার জন্য বাইরে থেকে যেটা আমাকে প্রয়োগ করতে হয় সেটাকে আমরা বলি বল। তার মানে বলের একটা ধারণা জন্মালো ফ্রম দ্য ল অফ ফার্স্ট, মানে ফার্স্ট ল থেকে, কি ইংলিশ, ফ্রম দ্য ল অফ ফার্স্ট, আচ্ছা, ফ্রম দ্য ফার্স্ট ল অফ নিউটন। ওকে, এখান থেকে আমরা শিখতে পারলাম। এবার ঘটনাটা হচ্ছে যে এখান থেকে তো আমরা শিখে ফেলতে পারলাম, খুব ভালো কথা। আচ্ছা, এবার একটা জিনিস মন দিয়ে শোন, যে এর পরের যে পার্টটা রয়েছে সেটাকে আমরা বলছি কি ইনার্শিয়া। তো ইনার্শিয়া তো বললাম জাড্য ধর্ম কি বললাম? যে কোনো একটা বস্তুর আমরা যখন অবস্থা পরিবর্তন করতে যাই বস্তুটা বাধা দেয়, সেটাকে আমরা বলছি জাড্য ধর্ম, খুব ভালো কথা। আচ্ছা, এবার চলে আসি জাড্য ধর্মের মধ্যে উদাহরণ। জাড্য ধর্ম শুধুমাত্র কিন্তু বললে হবে না, জাড্য ধর্মের মধ্যে উদাহরণগুলো ব্যাপক ইম্পর্টেন্ট। ঠিক আছে, উদাহরণগুলো জাড্য ধর্মের সংজ্ঞার থেকে ইম্পর্টেন্ট বেশি উদাহরণ। কী করে দেখ বোঝাচ্ছি তোদের আমি, দেখ, মনে কর মন দিয়ে শোন, প্রত্যেকটা উদাহরণ মন দিয়ে শুনবি আর বুঝবি, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আর ভিডিও অফ করে চলে যাবা ওরকম করলে কিন্তু চলবে না, ঠিক আছে? পুরোটা ভিডিও দেখ, তাহলে আমরা বুঝতে পারবি। 2 নম্বরে কি বলছি আমি, যে জাড্য যে ধর্ম রয়েছে সেটা কি? সেটা হচ্ছে বস্তু তার অবস্থার পরিবর্তনকে বাধা দেয়। অবস্থার পরিবর্তনের সময় বাধা দেয়, অবস্থা পরিবর্তনের সময় বাধা দেয়, ঠিক আছে? স্থির থেকে গতিশীল, গতিশীল থেকে স্থির, তার বেগের পরিবর্তন মানে মান দিক উভয়ই। এই যে বাধাটা দিচ্ছে এটাকে আমরা বলছি জাড্য ধর্ম, ঠিক আছে? এবার ঘটনাটা হচ্ছে যে জাড্য ধর্ম কয় ধরনের। দেখ, মন দিয়ে শোন, মনে কর যে তুই একটা বাসের মধ্যে দাঁড়িয়ে আছিস, মন দিয়ে শোন, তুই একটা বাসের ফ্লোরে দাঁড়িয়ে আছিস, ঠিক আছে? বাসটা স্টপ অবস্থায় আছে, মানে বাসটা এখনো চলেনি, ঠিক আছে? মন দিয়ে শোন, তুই একটা বাসের মধ্যে দাঁড়িয়ে আছিস, ওয়াও, চাকাটা তো বাইকে গেছে। আচ্ছা, এখানে দাঁড়ায় রয়েছিস তুই, ওকে, এখানে দাঁড়িয়ে আছিস, ঠিক আছে? বাসটা কিন্তু এখনো চলেনি, মানে এর যে ভেলোসিটি সেটা হচ্ছে মনে কর 0, ঠিক আছে? এবার দেখ এখানে কি হচ্ছে না, এখানে এই যে ফ্লোরটা রয়েছে, বাসের যে মেঝেটা রয়েছে, এর মধ্যে কিছুটা ঘর্ষণ আছে। এবারটা কিছুটা ঘর্ষণ থাকার জন্য কি হয়েছে, তুই কিন্তু স্লিপ কেটে পড়ছিস না, কিন্তু ঠিক আছে? তো এখানে ঘটনাটা কী হবে, এই ঘর্ষণের জন্য তোর পাটা কিছুটা এখানে স্টেবল অবস্থায় আছে, বাসের ফ্লোরে স্টেবল অবস্থায় আছে। এবার বাসটা চলতে শুরু করেনি, v=0 আছে। এবার মনে কর বাসটা হট করে চলতে শুরু করলো, তাহলে পরে কী হবে? দেখ, বাসটা যদি চলতে শুরু করে তাহলে পরে কী হবে? দেখ, তোর যে এই যে পাটা আছে না, এই যে পাটা আছে, পায়ের অংশটা মেঝের সঙ্গে পুরোপুরি লেগে মানে আঠার মতন করে লেগে আছে ফ্রিকশনের কারণে। এবার যখনই বাসটা চলতে শুরু করবে তোর পায়ের পাতাটা যাবে বাসের সঙ্গে, মানে বাসের মেঝের সঙ্গে তোর পায়ের পাতাটা যাবে, কিন্তু তোর বডির উপরের পোর্শন, তুই তো আর রিজিড না। রিজিড মানে বলতো কি? রিজিড মানে হচ্ছে একদম এই মানে নড়ে চড়ে না, একদম স্টিল। তুই তো আর মাটির পুতুল নোস, কাচের পুতুল নোস, তুই হচ্ছে মানুষ। তো মানুষ মানে হচ্ছে কি? মানুষ মানে হচ্ছে সমস্ত পার্ট তুই নাড়াতে পারবি, মানে অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারবি, ঠিক আছে? তার মানে তুই হচ্ছে ডিফর্মেবল। ডিফর্ম মানে হচ্ছে যার ফর্ম চেঞ্জ করতে পারে। ফর্ম চেঞ্জ মানে এই না তুই তোর ফর্ম বিভিন্ন রকম করে ফেললি, ওরকম টাইপের না। তুই ফর্ম চেঞ্জ করতে পারলি, তোর অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন থেকে নড়াচ্ছিস, করছিস, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কী হবে? দেখ, তোর পা কিন্তু স্থির অবস্থায় আছে, ঠিক আছে? এবার যখনই চলতে শুরু করলো তোর পাটা হট করে এগিয়ে গেল, কিন্তু তোর ওপরের পোর্শন, মনে কর কোমরের ওপরের পোর্শন, ঠিক আছে? তোর কোমরের ওপরের পোর্শন কী চাইছে? তোর কোমরের ওপরের পোর্শন কিন্তু স্থির অবস্থায় থাকতে চাইছে, কারণ ও তো প্রথম থেকে স্থির ছিল। যখন বাস স্টপ ছিল ও প্রথম থেকে স্থির ছিল, তো তোর কোমরের ওপরের পোর্শন স্থির অবস্থায় থাকতে চাইছে, ঠিক আছে? তোর নিচের পোর্শনটা এগিয়ে যেতে চাইছে। তো এবার কী হবে বল? নিচের পোর্শনটা এগিয়ে গেল, আর তুই যেখানে ছিলিস, তোর কোমরের ওপরের পোর্শনটা তুই যেখানে ছিলিস সেখানেই থাকতে চাইছিস। তার মানে কী হবে? তুই কিছুটা পিছিয়ে যাবি, মানে তুই কিছুটা হেলে পড়বি পেছন দিকে, এরকম করে হেলে পড়বি। এটা কেন বলো?
এটা হলো জাড্য ধর্মের জন্য। তো এবার ঘটনাটা হচ্ছে এখানে আমি জাড্য ধর্মটাকে কী বলবো, স্থিতিজাড্য, গতিজাড্য কী বলবো। দেখ, বস্তুটা স্থির থাকতে চাইছে, কোন বস্তুটা, তোর কোমরের উপরের অংশটা স্থির থাকতে চাইছে, এই কারণের জন্য এই ধর্মটাকে বলা হয় স্থিতিজাড্য। তার মানে কোনো বস্তু যখন স্থির থাকে, যদি বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করা হয়, তবে স্থির বস্তু চিরকাল স্থির থাকে। এই যে ধর্মটা, এই ধর্মটাকে আমরা বলছি কি স্থিতিজাড্য, কার, ওই বস্তুটার। ঠিক আছে, তার মানে এইখানে এই যে তুই হেলে পড়বি সামান্য, তোর কোমরের পোর্শন থেকে মনে কর সামান্য হেলে পড়বি, ঠিক আছে, কোমরের ওপরের পোর্শন থেকে, এটাকে আমরা বলছি কি স্থিতিজাড্য। এটাকে আমরা কি বলছি, স্থিতিজাড্য। আচ্ছা, এর আরও কয়েকটা উদাহরণ নেওয়া যাক। এটা তো গেল 1 নম্বর উদাহরণ। আরও কয়েকটা উদাহরণ নেওয়া যাক। আরও কয়েকটা উদাহরণ কী হতে পারে, মনে কর যে দেখবি মারা, বাড়ির মায়েরা কী করে, যখন কম্বল পরিষ্কার করে, ঠিক আছে, প্রথমে কম্বলটা এরকম করে ঝেড়ে নেয়। কেন ঝেড়ে নেয় বলতো, যাতে ধুলোগুলো ওখান থেকে পড়ে যায়। এবারটা ধুলোগুলো কী করে পড়ে, এটা একটা কোয়েশ্চেন। দেখ, যখন কম্বলটা মনে কর উঠালো, সেই মুহূর্তের জন্য কিছুটা কম্বলটা স্থির হয়ে গেল। যখন ওঠালো, একটু মুহূর্তের জন্য কম্বলটা স্থির হয়ে গেল। এবার স্থির হয়ে গেল মানে কি, কম্বলের ওপরে যে ধুলোগুলো আছে সেগুলো স্থির হয়ে গেল। এবার তুই যখন কম্বলটা করে ঝাড়ছিস, জোরে জোরে ঝাড়তে হবে, কিন্তু আস্তে ঝাড়লে করে ঝাড়লে পড়া হবে না, কিন্তু থেকেই যাবে তাহলে। ঠিক আছে, তো যখন জোরে ঝাড়ছিস তখন ধুলোগুলো চাইছে ভাই, ধুলোগুলো বলছে যে ভাই রে ভাই, আমরা তো স্থির অবস্থায় থাকবো, কারণ আমরা তো স্থিরই ছিলাম, আমরা স্থির অবস্থায় থাকবো। তুমি নিচের দিকে যাও, আমরা স্থির অবস্থায় থাকবো। তাহলে পরে কী হবে, কম্বলটা চলে গেলো নিচের দিকে, আর ধুলোগুলো ওপরে পড়ে রইলো, আর ধুলোগুলো ওখান থেকে বেরিয়ে চলে গেলো, হয়ে গেল। তবুও কিছুটা পরিমাণ ধুলো থাকবে, কারণ তুই যখন নড়াচ্ছিস, এরকম করে ঝাড়ছিস, তখন কিছুটা ধুলো তো থেকেই যাবে না কম্বলে, কিন্তু যতটা সম্ভব ধুলো দেখবি বেরিয়ে যায়। ওকে, তারপর যখন দেখবি কোনো গম বা চাল, দেখবি এখনকার তো দিনে দেখতে পারিস না তোরা, তোদের দুর্ভাগ্য, সেটা হচ্ছে কী হতো না, মনে কর গম পরিষ্কার করবে, গমের মধ্যে সামান্য নোংরা টোংরা আছে, পরিষ্কার করবে, তাহলে কী করতে হয় বলতো, আগের দিনে এরকম কুলো মতন নিত, কুলো, এটা বলা হয় কুলো, এরকম কুলো মতন নিতে, এখানে গমগুলো রাখতো, গম রাখতো, তারপর এটাকে কী করতো, এই করে উপর দিকে এরকম করে করতো। তো করার জন্য কী হতো দেখ, যখনই করতো উপর দিকে, তখন যখনই কুলোটা মন দিয়ে শোনো, যখনই কুলোটা উপর দিকে গেল, কিছুটা সময়ের জন্য স্থির হয়ে গেল, হালকা একটুখানি সময়ের জন্য, এই এরকম করবে দেখ কুলোটা, এই 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 তার মানে কি, এই দেখ এইখানে এসে স্থির হয়ে গেল একটুখানি সময়ের জন্য, নোটিস কর, এই স্থির হয়ে গেল, আরে ভাই একটুখানি সময়ের জন্য স্থির হয়ে গেল। তো যখনই স্থির হয়ে গেল, তার মানে কুলো স্থির, গম স্থির, গমের সঙ্গে যে ধুলোগুলো মিশে আছে বা নোংরাগুলো মিশে আছে সেগুলো স্থির। এবারটা এটাকে নিচে নামা, নিচে নামানোর পরে কী হয় বলতো, নিচে নামানোর পরে যখন তুই স্থির করলি, ধুলোগুলো গমগুলো স্থির হয়ে গেল। এবারটা যখন নিচে নামাচ্ছিস, তখন ধুলোগুলো থাকতে চাইছে কিন্তু ওখানে, আর গমগুলোও ওখানে থাকতে চাইছে, কিন্তু একটা সময় তো পড়বেই নিচের দিকে। এইবার কী হবে দেখ, এবার মন দিয়ে বলছে, এবার কী হবে, নিচের দিকে পড়ছে, গমও পড়ছে, ধুলোও পড়ছে। এবার ধুলো তো হালকা ভাই, ধুলো তো গমের থেকে হালকা। তো ধুলো যদি গমের থেকে হালকা হয়, বা নোংরাগুলো যদি গমের থেকে হালকা হয়, কিছু কিছু নোংরা আছে যেগুলো গমের থেকে হালকা, কিছু কিছু ভারী। এবার যদি হালকা হয়, তাহলে পরে কী হবে, হাওয়ার কারণে নোংরাগুলো আলাদা হয়ে যাবে। বোঝা গেল, হাওয়ার কারণে নোংরাগুলো আলাদা হয়ে যাবে। গমও পড়ছে নিচের দিকে, মন দিয়ে শোন, গমও পড়ছে নিচের দিকে, আবার নোংরাটাও পড়ছে কিছুটা নিচের দিকে। নোংরাগুলো হালকা গমের তুলনায়, ভারী হলে পরে হবে না, ভারী হলে পরে নিচেই পড়ে যাবে, হালকা তো পড়ছে। এবারটা যদি হাওয়া চলে, হাওয়া তো মোটামুটি চলেই না, এগুলো গ্রামেগঞ্জের দিকে বেশি হয়। ঠিক আছে, এখনকার দিনে তো গম আর এরকম করে কেউ করে না, ভাঙায়ও না, একবারে দোকান থেকে কিনতে পাওয়া যায় আটা ময়দা। ঠিক আছে, যখনই করবে তখন কী হবে, ধুলোগুলো আলাদা হবে যতক্ষণই সম্ভব। তো এটা হচ্ছে আরেকটা বেস্ট উদাহরণ। ঠিক আছে, তো এই উদাহরণগুলো যখনই পড়বো না ফিজিক্সের ক্ষেত্রে, তখন জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, আচ্ছা এইভাবে এইটা কাজ করে। তো এটা হচ্ছে স্থিতিজাড্য গেল। গতিজাড্যে চলে আসি। গতিজাড্য কী জিনিস, গতিজাড্য হচ্ছে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা, দেখ এখানে চুলটা, দেখ চুলটা এরকম হয়ে আছে না ভাই। আচ্ছা, গতিজাড্য কী দেখ, গতিজাড্য মানে হচ্ছে, এখানে বুঝতেই পারছি যে গতি, তার মানে কোনো একটা বস্তু গতিশীল অবস্থায় আছে, তার মানে আমরা যখন তার গতি অবস্থা চেঞ্জ করতে চাইছি, তখন বস্তুটি বাধা দিচ্ছে, এটা হচ্ছে গতিজাড্য। ঠিক আছে, তার মানে কোনো একটা বস্তু সরল রেখা বরাবর সমবেগে চলতে চাইছে, কিন্তু বস্তুটি বাধা দিচ্ছে যখন আমি চেঞ্জ করতে চাইছি, তো এটা হচ্ছে গতিজাড্য। ঠিক আছে, চেঞ্জ কী করে করবো, কোনো বাহ্যিক লব্ধি বল দেবো তার উপর, ওর গতি চেঞ্জ হবে।
ঠিক আছে, তো এটা হচ্ছে গতিজাড্যর একটা উদাহরণ, গতিজাড্য। এবার ঘটনাটা হচ্ছে গতিজাড্যের উদাহরণ কি? আচ্ছা দেখ, গতিজাড্যের উদাহরণ হচ্ছে এই যে বাসটা এখন রয়েছে, তো বাসটার একটা নির্দিষ্ট ভেলোসিটি আছে মনে কর। এখানে আমি আবার রাখলাম জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, আঁকার দরকার নেই, এখানে জাস্ট এটাকে চেঞ্জ করে দেবো, ঠিক আছে, এই মানুষটাকে চেঞ্জ করে দেবো। এবার দেখ, মনে কর বাসটার একটা নির্দিষ্ট ভেলোসিটি আছে, v0 মানে একটা নির্দিষ্ট গতিবেগে এগোচ্ছে। অবশ্যই ভেলোসিটি কিন্তু অবশ্যই কনস্ট্যান্ট হতে হবে, ঠিক আছে, তবেই কিন্তু ও কিন্তু একদম বাসের সঙ্গে এরম করে করে যাবে, ঠিক আছে। যদি একটুখানি বেগ বেশি হয় বা বেগ কম হয় তাহলে দেখবি হেলে পড়বে, এদিক ওদিক হেলে পড়বে, ঠিক আছে। তো কি বলছি, এখানে ভেলোসিটি মনে কর কনস্ট্যান্ট, মানে ভেলোসিটি ≠0, ঠিক আছে। এবার বাস চলছে, তার সঙ্গে সঙ্গে তুইও চলছিস। এইবার কি হবে, যখন বাস থামবে, মনে কর বাস থামবে মানে এর বেগ শূন্য হয়ে গেল, ঠিক আছে, খুব ভালো কথা। এবার দেখ, তোর যে পা রয়েছে না, তোর যে পা রয়েছে, পাটা তো মেঝের সঙ্গে পুরোপুরি স্থির রয়েছে, ঠিক আছে। তুইও এগোচ্ছিস, তোর কোমরের অংশ এগোচ্ছে, কোমরের ওপরের অংশ এগোচ্ছে, পায়ের নিচের অংশও এগোচ্ছে, কোমরের নিচের অংশও এগোচ্ছে। আচ্ছা, তুই এগোচ্ছিস, খুব ভালো কথা। বাসটা থামলো, বাসটা থামলে পরে কী হবে, বাসটা যেই থামবে তোর পা তো লেগে আছে মেঝের সঙ্গে, ওইটা তো থেমে যাবে, খুব ভালো কথা। কিন্তু তোর কোমরের ওপরের অংশ, ও বলছে না ভাই আমি আরও চলবো, কারণ ও তো নড়তে পারে না, মন দিয়ে শোন, ও তো নড়তে পারে, ও তো আর রিজিড না, ও নড়তে পারে। তার মানে কোমরের উপরের অংশ বলছে চ ভাই আরেকটু চলি, চ, আমি তো প্রথম থেকেই গতিশীল ছিলাম, আমি কেন স্থির হবো? তার মানে ও কিন্তু গতিশীল থাকতে চাইছে, কোমরের উপরের অংশের কথা বলছি আমি, ও কিন্তু গতিশীল থাকতে চাইছে, কিন্তু তোর পা কিন্তু অটোমেটিক স্থির হয়ে গেছে। কেন? কারণ বাস স্থির হয়ে গেছে, তোর পা স্থির হয়ে গেছে। আর পাটা কেন স্থির হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, এখানে ফ্রিকশন রয়েছে। তাই যদি মনে কর এরকম হতো যে বাসের যে মেঝেটা সেখানে কোনো ফ্রিকশনই নেই, তাহলে পরে কী হবে বলতো, বল দেখি, তাহলে পরে কী হবে? তাহলে পরে কী হবে, তুই এই করে এগিয়ে যাবি, বুঝতে পেরেছিস তো ব্যাপারটা, মানে এই করে এগিয়ে যাবি তুই, ঠিক আছে। তার মানে যেহেতু ফ্রিকশন রয়েছে, ফ্রিকশনের জন্য তুই আটকে পড়েছিস, তুই এগিয়ে যেতে পারছিস না। তুই যখন এগিয়ে যেতে চাইছিস তখন কী হচ্ছে, মেঝেতে একটা ফ্রিকশন রয়েছে বা ঘর্ষণ রয়েছে, সেটা তোকে আটকে রাখছে, তোর গতিটাকে আটকে রাখছে। কিন্তু কোমরের ওপরের অংশ দিন করে উঠতে পারে, তার মানে ওটা কী হবে, ওইটা গতিশীল থাকতে চাইছে, তার মানে ও এরকম করে হেলে পড়বে, সামনের দিকে গতিশীল না, তো এরকম করে হেলে পড়বে, ঠিক আছে। এবার দেখ, হেলে পড়ে আবার ঠিক হয়ে যাবে। কেন ঠিক হবে বলতো? কারণ যখনই হেলে পড়ছে বা যখনই তোর শরীরের দেখবি একটু নাড়াচ্ছিস, এই করছিস সেই করছিস, তখন ভেতরে মাস্কুলার ফোর্স তৈরি হয়। মাস্কুলার ফোর্স মানে হচ্ছে পেশির মধ্যে ফোর্স তৈরি হয়। যেমনি যখন তুই স্প্রিংকে টানবি না, স্প্রিংকে টেনে যখন তুই ছেড়ে দিবি তখন দেখবি স্প্রিংটা আবার আগের পজিশনে চলে আসছে। মানে ব্যাপারটা হচ্ছে, তুই যখন এরকম করে নড়াচ্ছিস, হাত পা এই করছিস সেই করছিস, ঠিক আছে, কোমর মনে করে এরকম করে নাড়ালি, এবারটা কোমরটাকে যখন ছেড়ে দিবি না, এরকম করে ছেড়ে দিবি, তখন চলে আসবি এরকম করে। কেন বলতো? কারণ পেশিতে একটা টান পড়ছে, তো পেশিতে একটা শক্তি সঞ্চয় হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি। এবার যেই ছাড়বি, ও পোটেনশিয়াল এনার্জি কী করবে, তো বডিটাকে আবার আগের পজিশনে নিয়ে চলে আসবে, ঠিক আছে, আবার আগের পজিশনে নিয়ে চলে আসবে। তার মানে এইখানে ফোর্সটা আবার আগের পজিশনে নিয়ে চলে আসে। কিন্তু ওইগুলোতে আমরা গেলাম না। আমি এখানে যেটা আলোচনা করছি যে তুই দেখবি সামনের দিকে হেলে পড়েছিস, এইটা কেন? এইটা হচ্ছে গতিজাড্য। কেন? কারণ তুই গতিতে ছিলিস আর তোকে আটকানোর, তোর বেগ কম করার চেষ্টা করা হলো, আর তুই তখন বাধা দিচ্ছিস যে আমি গতিশীলই থাকতে চাই, আমি আমার বেগকে কমাতে চাই না, কিন্তু কমতে তো হবে এক সময়। তো এটা হচ্ছে গতিজাড্যের উদাহরণ। গতিজাড্যের আর কি উদাহরণ হতে পারে? বলো 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 বলো, গতিজাড্যের আর কি উদাহরণ হতে পারে? হ্যাঁ, যে কোনো কিছু। মনে কর আমি একটা ক্যাচ ধরবো, একটা বল আসছে আমার দিকে, আমি একটা ক্যাচ ধরবো, ঠিক আছে। তো দেখ, ক্যাচটা যখনই তুই ধরছিস না, তখন যখন বলটা পড়ছে তোর হাতের ওপর, তখন তোকে একটা ফোর্স অনুভূত হচ্ছে, মানে একটা বল অনুভূত হচ্ছে, ঠিক আছে। এই বলটা কেন অনুভূত হচ্ছে? কারণ ওটা গতিশীল অবস্থায় ছিল। এবার তুই ওটাকে থামানোর চেষ্টা করছিস, যেই থামানোর চেষ্টা করছিস, ও বলছে না, বল বলছে না আমি তো গতিশীল ছিলাম, আমি গতিশীলই থাকবো। তার মানে ও বলছে গতিশীল ছিলাম, আমি গতিশীল থাকবো, তুই আমাকে থামালি কেন, তুই কে বে? তো ও থামানোর চেষ্টা করলো, এর জন্য ও বললো তুই থামানোর চেষ্টা করলি, তাহলে তোর উপর আমি একটা ফোর্স দেবো। তখন ও উপরে ফোর্স দেয়, মানে বলটাও হাতের মধ্যে ফোর্স দেয়, এর জন্য ফোর্সটা আমাদের অনুভূত হয়। এটা কেন? এটা গতিজাড্যের জন্য। গতিশীল থাকতে চাইছে কিন্তু আমরা ওটাকে স্থির করতে চাইছি, ঠিক আছে, এটা গতিজাড্যের জন্য। তো এগুলো গেল হচ্ছে গতির উদাহরণ, গতিজাড্যের উদাহরণ, স্থিতিজাড্যের উদাহরণ, ঠিক আছে। এরপরে আমরা যেটা চলে আসবো সেটা আরও ইম্পর্টেন্ট, আরও ইন্টারেস্টিং। সেটা কি মন দিয়ে বোঝা যায়। দেখ এখানে কি হচ্ছে না, এইখানে কি হচ্ছে, আরেকটা উদাহরণ দিই, বেস্ট উদাহরণ দিই, ঠিক আছে।
যে কেন প্রথম সূত্রে সেই জিনিস উদাহরণটা দেওয়া উচিত ছিল, কিন্তু দিইনি আমি। সেটা হচ্ছে প্রথম সূত্র কী বলছে, যে বাহ্যিক বল যদি শূন্য হয় তাহলে অ্যাক্সিলারেশন শূন্য হয়, বাহ্যিক লব্ধি বল শূন্য তো অ্যাক্সিলারেশন শূন্য। খুব ভালো কথা। এইবার আমাদের মনে একটা কোশ্চেন আসবে, এই যে গাড়ি চলে, গাড়ির ভেতরে থেকে আমরা অ্যাক্সিলারেটার দাবাই, মানে আমরা অ্যাক্সিলারেটার চাপ দিয়ে আবার গাড়ি চলতে শুরু করে, ঠিক আছে। তার মানে আমরা ইন্টারনালি ফোর্স অ্যাপ্লাই করছি, তবুও গাড়ি চলছে, গাড়ি অ্যাক্সিলারেশন আছে, গাড়ি ত্বরণ আছে। হিসাব মতন বাহ্যিক কোনো যদি ফোর্স থাকতো, তখন যদি গাড়ির ত্বরণ থাকতো সেটা মানা যায়, কিন্তু ইন্টারনাল ফোর্সের কারণে গাড়ির ত্বরণ, এটা আবার কেমন কথা। একটু যদি ভালো মতন করে লক্ষ্য করিস, বা একটু যদি ভালো মতন করে নিজের ভেতরে ঝাঁক কারকে দেখোগে, তো ক্যা পাওগে। দেখ, তবে কী বুঝতে পারবি, দেখ যখনই অ্যাক্সিলারেটর দাবাচ্ছে না, তখন কি হচ্ছে না, ইঞ্জিন যেটা আছে, গাড়ির ইঞ্জিন চাকাকে বলছে, ভাই আমি আমার স্পিড বাড়াবো, তুই তোর নিজের স্পিড বাড়া। ইঞ্জিন বলছে চাকাকে, চাকা বলছে ঠিক আছে বাড়াবো, তুই যা বলবি তাই করবো আমরা। তো চাকাগুলো কি করছে, চাকাগুলো আরও বেশি পরিমাণ ফোর্স দিচ্ছে কাকে, রাস্তাকে আরও বেশি পরিমাণ ফোর্স দিচ্ছে। যেই বেশি পরিমাণ ফোর্স দিচ্ছে, রাস্তাও কম হারাবি না, রাস্তাও বলছে ঠিক আছে তুই আমাকে ফোর্স দিচ্ছিস, আমি তোকে উল্টো ফোর্স দেবো। ও তখন ফ্রিকশন দেয় ওকে। এবার দেখ, ফ্রিকশনের পরিমাণ বেড়ে গেল, মানে ঘর্ষণের পরিমাণ যেই বেড়ে গেল, তেমনি কী হচ্ছে, গাড়িটা স্পিডে এগিয়ে যাচ্ছে, মানে ওর স্পিড বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এইবার এখানে কথা হচ্ছে যে আমরা তো জানি যে ঘর্ষণ বস্তুর গতিকে বাধা দেয়, এখানে ঘর্ষণ বস্তুর গতিতে সাহায্য করলো, ব্যাপারটা কি, এইটা আমরা জানতে পারবো ব্রেকের পরবর্তী অধ্যায়। মানে আমরা জানতে পারবো ঘর্ষণের সময়, যখন আমরা ঘর্ষণ করব তখন আমরা জানতে পারবো যে এটা কেন ঘটছে, মানে ঘর্ষণ আমাদেরকে যে সাহায্যও করতে পারে কোনো কিছুতে, সেইটা আমরা কি করে বুঝতে পারছি, সেটা আমরা পড়বো পরে। তার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো এটা জাস্ট উদাহরণ দিলাম। এরপরে চলে আসি হচ্ছে যে দারুণ একটা এক্সাম্পলে চলে আসি, দারুণ একটা উদাহরণে চলে আসি। তো দেখ উদাহরণটা কী, দেখ মন দিয়ে বোঝ উদাহরণটা কী। আচ্ছা, জাড্ডের তো উদাহরণ হয়ে গেল, সরি একটা প্রবলেমে চলে আসি। প্রবলেমটা কী দেখ, প্রবলেমটা হচ্ছে যেটা বললাম যে একটা অ্যাস্ট্রোনট ছিল, অ্যাস্ট্রোনটকে লাথি মেরে বের করে দিলি স্পেস ক্রাফট থেকে। মনে কর তোরা দুই বন্ধু আছিস, তোরা দুই বন্ধু ঘুরতে গেছিস স্পেসে, কি বড় লোক দেখ, তোরা স্পেসে ঘুরতে গেছিস, স্পেসে ঘুরতে গিয়ে তোর মনে হলো ঝামেলা টামেলা হয়ে যায়, তো ঝামেলা টামেলা হওয়ার পর মনে হলো লাথি মেরে বের করে দিই আমি আমার বন্ধুকে, ঠিক আছে, লাথি মেরে বের করে দিলি তোর বন্ধুকে, তোর বন্ধু অ্যাস্ট্রোনট, তোরা দুজনই অ্যাস্ট্রোনট, ঠিক আছে। যেই লাথি মেরে বের করে দিলি, তেমনি কী হলো, ওই অ্যাস্ট্রোনটটা স্পেসের মধ্যে থাকবে। এইবার কোশ্চেনটা হচ্ছে, ওই যে স্পেস থেকে বেরিয়ে গেল অ্যাস্ট্রোনটটা, তার ওপর ত্বরণ কত হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন, ঠিক আছে। খুব ভালো কথা। অ্যাস্ট্রোনট, স্পেস কেমন দেখতে হয়, অনেকটা স্পেস কেমন দেখতে হয় ভাই, একটা আঁকা যাক, কিছু একটা এরকম টাইপের কিছু একটা আঁকা যায়। আমার এটা একটা স্পেস, নতুন স্পেস আমি আবিষ্কার করলাম, স্পেস ক্রাফট। এখান থেকে তোকে লাথি মেরে বের করে দেওয়া হলো, তোকে না সরি তোর বন্ধুকে, তুই শয়তান, তুই লাথি মেরে বের করে দিলি, তুই বললি দেখ যখন চলে এসেছি ওপরে, তখন আরেকটু উপরে চলে যায়, মানে তুই শেষ হয়ে যায়, মরে যায়, তো তোর লাথি মেরে বের করে দিল, তুই তোর বন্ধুকে লাথি মেরে বের করে দিলি। এবার ওর ওপর ত্বরণ কত, এইবার দেখ ত্বরণ হওয়ার জন্য কী দরকার, ত্বরণ হওয়ার জন্য আমার বাহ্যিক কোনো বল দরকার, এবার ঘটনা হচ্ছে এখানে বাহ্যিক বল কী সেটা প্রথমে দেখা যাক। দেখ এই অ্যাস্ট্রোনটটার ওপর বাহ্যিক যে বল না, সেটা হচ্ছে কী থাকতে পারে, গ্র্যাভিটেশন থাকতে পারে, তাই তো। এবার গ্র্যাভিটেশন থাকতে মানে হচ্ছে এটাকে কে আকর্ষণ করবে, প্রথম কথা হচ্ছে দেখ এই স্পেস ক্রাফট যেটা আছে তার ভর তো কম, পৃথিবীর থেকে অনেক ভর কম, এই স্পেস ক্রাফটের অনেক 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 ভর কম। তার মানে দেখ এই স্পেস ক্রাফট আর তুই যে অ্যাস্ট্রোনট, এই দুজনের মধ্যে দেখ যে আকর্ষণ বল সেটা কিন্তু প্রায় নেগলেক্টেড, মানে প্রায় জিরো, ঠিক আছে। তার মানে এখানে লিখে দিই যে স্পেস ক্রাফটের জন্য অ্যাস্ট্রোনটের ওপর বল গ্র্যাভিটেশনাল ফোর্স বল, গ্র্যাভিটেশনাল বল শূন্য, গ্র্যাভিটেশনাল ফোর্স হবে, আচ্ছা গ্র্যাভিটেশনাল বল হচ্ছে শূন্য, ঠিক আছে স্পেস ক্রাফটের জন্য। তার মানে এর জন্য তো বল শূন্য হয়ে গেল। এবার দেখ
এর ওপর অন্যান্য স্টারদের মানে অন্যান্য নক্ষত্রদের যে গ্র্যাভিটেশনাল বল সেটাও শূন্য। কেন? কারণ ও স্পেসে রয়েছে, ও অনেক দূরে রয়েছে স্টারদের থেকে, নক্ষত্রদের থেকে, পৃথিবীর থেকে অনেক দূরে রয়েছে। তার মানে নক্ষত্রদের জন্য, গ্রহদের জন্য, তাদের জন্য যে বল হবে ওর ওপর সেটাও শূন্য হবে। ঠিক আছে, তার মানে যদি দেখা যায় তাহলে এই লোকটার ওপর মানে তোর বন্ধুর ওপর টোটাল লব্ধি বল শূন্য, বাহ্যিক লব্ধি বল অবশ্যই ইম্পর্টেন্ট, এটা বাহ্যিক লব্ধি বল শূন্য। তো বাহ্যিক লব্ধি বল যদি শূন্য হয় তাহলে ত্বরণ কী হবে? শূন্য, ত্বরণ শূন্য, কমপ্লিট। ঠিক আছে, তো 4 নম্বর এই কোশ্চেনটা ছিল ব্যাপক কোশ্চেন। ঠিক আছে, হট করে কিন্তু মাথায় আসবে না, কিন্তু তো এরকম করে আমাদের এগোতে লাগবে যে অ্যাকচুয়ালি ত্বরণ শূন্য। আচ্ছা, ত্বরণ শূন্য মানে বাহ্যিক লব্ধি বল শূন্য। তো বাহ্যিক লব্ধি বল এখানে দেখা যাক যে বাহ্যিক বল কী কী আছে। স্পেস ক্রাফটের জন্য এর ওপর একটা মহাকর্ষ বল, আর অন্যান্য নক্ষত্র বা অন্যান্য গ্রহদের জন্য মহাকর্ষ বল। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এই স্পেস ক্রাফটের জন্য এর ওপর যে বল আকর্ষণ বল হবে সেটা কত হবে? শূন্য হবে, কারণ স্পেস ক্রাফটের ভর অনেক 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 কম। তার মানে এখানে ফোর্স হবে, কিন্তু ফোর্সটা নেগলেক্টেড। আর গ্রহগুলো, নক্ষত্রগুলো অনেক দূরে রয়েছে। কেন দূরে রয়েছে? কারণ স্পেসে রয়েছে, স্পেস থেকে অনেক দূরে রয়েছে। ঠিক আছে, ওই গ্রহ নক্ষত্রগুলো, তো ওদের জন্যও যে মহাকর্ষ বল সেটাও শূন্য হবে। তো সেটা যদি শূন্য হয় তাহলে পরে কী হচ্ছে? লব্ধি বল মানে বাহ্যিক লব্ধি বল টোটাল শূন্য হয়ে গেল। টোটাল শূন্য যদি হয় তাহলে পরে ত্বরণ শূন্য হয়ে গেল। খতম কাহানি। বাবা বাবা কী ভালো। আচ্ছা ঠিক আছে, এরপরে চলে আসি হচ্ছে যে একটা জিনিস যদি তোরা খেয়াল করিস সেটা হচ্ছে, দেখ ফার্স্ট যেই লটা আছে না, প্রথম যেই গতিসূত্রটা, এরপরে চলে আসি 5 নম্বরে। 5 নম্বর কি দেখ, যদি ভালো মতন করে দেখছিস ভালো মতন করেই জানি। আচ্ছা, 5 নম্বরে যদি চলে আসি, দেখ প্রথম যে গতিসূত্রটা আছে না, প্রথম যেই গতিসূত্রটা আছে এখানে দেখ আমরা কি বলছি, আমরা বলছি যদি বাহ্যিক বল শূন্য হয় তবে এই হয়। তার মানে এখানে আমরা বল শূন্য করে তারপরে দেখছি যে কী কী ঘটতে পারে। কারেক্ট? তার মানে এখানে আমরা কি করছি? বাহ্যিক বলকে শূন্য করে দিচ্ছি, তারপরে দেখছি এই ঘটতে পারে। ঠিক আছে, আর দ্বিতীয় গতিসূত্রে আমরা কি করছি? বাহ্যিক বলকে শূন্য করছি না, কিন্তু মানে বাহ্যিক বলের নির্দিষ্ট একটা মান আছে। তার মানে দেখ এই কাজটা তো আমাদের কমপ্লিট। প্রথম গতিসূত্র আমাদের পড়া হয়ে গেছে। দ্বিতীয় গতিসূত্রে ঢোকার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে প্রথমে, তারপরে আমরা দ্বিতীয় গতিসূত্রে ঢুকতে পারবো। তো প্রথম যে জিনিসটা আমাদের প্রথমে জানতে হবে সেটাকে আমরা বলছি কি? মোমেন্টাম বা ভরবেগ। প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে সেটাকে আমরা বলছি মোমেন্টাম বা ভরবেগ। এবার ঘটনাটা হচ্ছে এই মোমেন্টাম জিনিসটা কি বা ভরবেগ জিনিসটা কি? দেখ, যখনই বাহ্যিক বল শূন্য হচ্ছে না, মানে তুই যখন কোনো একটা বাহ্যিক বল প্রয়োগ করছিস, ঠিক আছে, বাহ্যিক বল অবশ্যই কিন্তু সেটা হতে হবে বাহ্যিক লব্ধি বল। ঠিক আছে, কারণ দেখ তুই মনে কর অনেকগুলো ফোর্স প্রয়োগ করলি কোনো একটা বস্তুর ওপর, মন দিয়ে শোন, তুই মনে কর অনেক ফোর্স প্রয়োগ করলি বা অনেক বল প্রয়োগ করলি কোনো একটা বস্তুর ওপর, কিন্তু বলগুলো একে অপরকে ক্যান্সেল আউট করে দিল। ক্যান্সেল আউট মানে হচ্ছে লব্ধি বলটা শূন্য হয়ে গেল। যেই লব্ধি বলটা শূন্য হয়ে গেল অমনি অ্যাক্সিলারেশন বা ত্বরণ কী হচ্ছে? শূন্য হয়ে গেল। ঠিক আছে, তো যখনই ত্বরণ শূন্য হয়ে গেল তার মানে কি? আমরা সেই প্রথম গতিসূত্রে চলে গেলাম। কিন্তু এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্বিতীয় গতিসূত্র। দ্বিতীয় গতিসূত্র মানে হচ্ছে বাহ্যিক লব্ধি বল শূন্য হলে পরে চলবে না, বাহ্যিক লব্ধি বলের নির্দিষ্ট একটা মান থাকতে হবে। ঠিক আছে, এইবার দেখ তার মানে আমি কি বলছি, যখনই এটা কি পড়াচ্ছে 5 নম্বরে না, বাহ্যিক লব্ধি বল শূন্য নয়, তখন কি হয়? দেখ এর একটা ফলাফল হবে, যে কোনো কিছুরই একটা রেজাল্ট তো দেখা দেয়, এটা ফোর্স প্রয়োগ করছিস তুই বাহ্যিক লব্ধি বল, তো এর একটা রেজাল্ট দেখা দেবে, একটা বল দেখা দেবে। ঠিক আছে, একটা ফলাফল দেখা দেবে। সেই ফলাফলটা কি? সেই ফলাফলটাকে আমরা বলছি, দেখ এটা কিন্তু কোনো সংজ্ঞা না, এটা হচ্ছে জাস্ট একটা ধারণা যে মোমেন্টামটা বা ভরবেগটা কোত্থেকে আসলো। তো তার ফলাফলটা হচ্ছে বাহ্যিক লব্ধি বল নট ইকুয়াল টু যদি 0 হয় তো তার ফলাফলটা হচ্ছে ভরবেগ এফেক্ট। তার ফলাফলটা হচ্ছে ভরবেগ, যেটাকে ইংলিশে আমরা বলছি মোমেন্টাম, এবার ঘটনাটা হচ্ছে যে এই মোমেন্টামের সঙ্গে ফোর্স কী করে জড়িত, মানে অ্যাকচুয়ালি বলতে পারি সেই বলের সঙ্গে এই মোমেন্টামটা ওতপ্রোতভাবে জড়িত। এবার কী করে জড়িত সেটা দেখা যাক একটুখানি। এবার দেখ মনে কর একটা
দুটো গাড়ি রয়েছে তোর কাছে, একটা হালকা গাড়ি, একটা মনে কর স্কুটি, মন দিয়ে শোনা, একটা স্কুটি রয়েছে, একটা লরি রয়েছে, ঠিক আছে, একটা স্কুটি রয়েছে, একটা লরি রয়েছে। এবার দেখ, মনে কর দুটোরই স্পিড একই সময়, মন দিয়ে শোন, দুটোরই স্পিড একই সময় আমাকে সেম করতে হবে, ঠিক আছে, সেম করতে হবে। মনে কর একটা স্কুটি রয়েছে এখানে, এটা আবার কেমন স্কুটি রে? ওরে কাকা, সেই স্কুটি, একটা স্কুটি রয়েছে এরকম টাইপের ভুলভাল স্কুটি, ঠিক আছে। এই স্কুটির মনে কর প্রথমে স্পিড ছিল 0, আর এখানে একটা লরি রয়েছে, এই স্পিডও মনে করো 0। এবারটা আমি কি বললাম? আমি বললাম যে এই দুটো স্পিড 0, তো এটাকে একই সময় মনে কর, এখানেও t=5 মিনিট, এখানেও t=5 মিনিট, একই সময় এই দুটোর স্পিড আমি মনে কর এখানে ইউ রয়েছে, ইউ এখানে 5 মিটার পার সেকেন্ড করলাম, আর এখানেও সেম 5 মিটার পার সেকেন্ড করলাম, ঠিক আছে। তার মানে দুটো স্পিড একই সময় আমি একই পরিমাণ করলাম। তো এখানে কার ওপর ফোর্স বেশি দিতে হবে, স্কুটিতে নাকি লরিতে? খুব সিম্পল, লরিতে, খুব সিম্পল লরিতে। কারণ দেখ এর ভর বেশি, বেগ দুটোরই সমান, দুটোরই টাইম সমান, কিন্তু এর ভর বেশি বলে এখানে আমাকে বেশি ফোর্স দিতে হচ্ছে, এখানে আমাকে বেশি ফোর্স দিতে হচ্ছে, ঠিক আছে। এইবারটা এর উল্টোটা করে দেখি। এর উল্টোটা মানে হচ্ছে, মনে কর যে আমার কাছে দুটো স্কুটি রয়েছে, মন দিয়ে শোন, আমার কাছে মনে কর দুটো স্কুটি রয়েছে, মন দিয়ে, আমার কাছে মনে কর দুটো স্কুটি রয়েছে, ঠিক আছে, দুটো স্কুটি রয়েছে একই টাইপের, ভর সমান, ঠিক আছে, দুটো স্কুটি রয়েছে, দুটো স্কুটির মনে কর ভর সমান, ঠিক আছে, দুটো স্কুটিরই ভর সমান, দুটো স্পিড সমান। মনে কর দুটোকে আমি একই সময়ে কিন্তু আলাদা স্পিড দেবো, এখানে u=5 মিটার পার সেকেন্ড, এখানে মনে কর u=10 মিটার পার সেকেন্ড, দুটোকে আমি আলাদা স্পিড দেবো, কারণ দুটোর বেগ কিন্তু আলাদা, কিন্তু দুটোর ভর সমান। তাহলে বলতো কোনটাকে বেশি ফোর্স দিতে হবে? এইটাকে, কারণ এটার বেগ বেশি। তার মানে দেখ, এই যে ফোর্সের ব্যাপারটা না, ফোর্স, এই যে বলের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে বলের ব্যাপারটা দুটো জিনিসের ওপর ডিপেন্ড করে, মানে দুটো জিনিসের প্রোডাক্টের ওপর ডিপেন্ড করে। দুটো জিনিসের প্রোডাক্ট বলতে একটা ভর আর একটা হচ্ছে বেগ, দুটো জিনিসের প্রোডাক্টের ওপর ডিপেন্ড করে। এই যে ভর আর বেগের যে গুণফল, এই যে ভর আর বেগের যে গুণফল, তাকে আমরা বলছি ভরবেগ। এখনও কিন্তু আমি এটা বলিনি যে ফোর্স কী করে ডিপেন্ড করে ভরবেগের ওপর, শুধুমাত্র বললাম ফোর্স কোনো না কোনোভাবে ভরবেগের ওপর ডিপেন্ড করে। কীভাবে ডিপেন্ড করে সেটা বলছি, ঠিক আছে। কিসের ওপর ডিপেন্ড করে? বস্তুর ভর আর বস্তুর বেগের প্রোডাক্টের ওপর, মানে গুণফলের ওপর, ঠিক আছে। আচ্ছা, তার মানে ভরবেগ মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে ভরবেগ মানে হচ্ছে বস্তুর ভর এবং বেগের গুণফল, বস্তুর ভর এবং বেগের গুণফল। তো ভরবেগকে কী করে প্রকাশ করা যায়? ভরবেগকে প্রকাশ করা যায় হচ্ছে পি দিয়ে। তো পি ভেক্টর ইকুয়াল টু বস্তুর মাস ইন্টু বস্তুর ভেলোসিটি, বস্তুর মাস ইন্টু বস্তুর ভেলোসিটি, এটা হচ্ছে বস্তুর ভরবেগ। বস্তুর ভরবেগ একটা স্কেলার কোয়ান্টিটি, মারবো এক স্কেলার কোয়ান্টিটি। বস্তুর ভরবেগ হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। কেন ভেক্টর কোয়ান্টিটি? কারণ দেখ এখানে ভেলোসিটি রয়েছে, তো ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি। যেহেতু ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি, তার মানে মাস আর ভেলোসিটির যে গুণফল সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি, যেটাকে আমরা বলছি ভরবেগ। খুব ভালো কথা, খুব ভালো, ঠিক আছে, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। কন্ট্রোল। আচ্ছা দেখ, এবার এখানে কী হবে দেখ, বলে গেলাম কী বলাচ্ছিলাম, কারেক্ট। আচ্ছা দেখ, ভরবেগ যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, তার মানে ভরবেগের দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে ভরবেগের দিক আর একটা হচ্ছে ভরবেগের মান। তো আমরা যদি ভরবেগের মান পরিবর্তন করি তাহলে পরে কী হবে? ভরবেগের শুধুমাত্র মনে কর মান পরিবর্তন করতে চাইছি আমরা, তাহলে পরে কী করবো আমরা? ঠিক আছে, মনে কর যে একটা বল রয়েছে, মন দিয়ে শোন, একটা বল রয়েছে, বলটাকে তুই ওপরের দিকে ছুড়বি, ঠিক আছে, ওপরের দিকে বলটাকে ছুড়বি। তো বলটা প্রথমে তো স্থির অবস্থায় ছিল, তার মানে তার ভরবেগ কত ছিল? 0, কারণ বেগ 0 মানে ভরবেগ 0, কারণ ভরবেগ মানে হচ্ছে মাস আর ভেলোসিটি। বেগ 0, ভরবেগ 0। এবার তুই ওপরের দিকে ছুটছিস, যখনই ওপরের দিকে ছুটছিস তার মানে তার ভরবেগের মান চেঞ্জ করলো। তো ভরবেগের মান চেঞ্জ করলো, কেন চেঞ্জ করলো? কারণ তুই একটা ফোর্স দিচ্ছিস ওপরের দিকে, তুই একটা বল দিচ্ছিস ওপরের দিকে। তার মানে এখান থেকে এই জিনিসটা ক্লিয়ার যে ভরবেগের আমরা যখন মান চেঞ্জ করতে চাই তখন ফোর্সের দরকার পড়ে, তখন বলের দরকার পড়ে। খুব ভালো কথা, ঠিক আছে, মান চেঞ্জ করতে চাই। এইবার চলে আসলো, মনে কর
যে আমরা ভরবেগের, মনে কর আরেকটা উদাহরণ, সেটা হচ্ছে কি দেখ, সেটা হচ্ছে ভরবেগের মান তো চলে গেল। হ্যাঁ, এবারটা মনে কর তোর হাতে একটা দড়ি লাগানো আছে, দড়ির সঙ্গে একটা স্টোন বা একটা পাথর বাঁধা আছে, তুই এরকম করে ঘোরাচ্ছিস, ঠিক আছে? তুই এরকম করে ঘোরাচ্ছিস, তোর আঙ্গুলে তুই মনে কর কৃষ্ণ, তোর আঙ্গুলে এমন করে চক্রের বদলে একটা দড়ি, ঠিক আছে? তুই মনে কর কৃষ্ণ, তোর চক্র নেই তোর কাছে, ঠিক আছে? তোর চক্রের বদলে মনে কর দড়ি আছে, দড়ির সঙ্গে একটা পাথর বাঁধা আছে, ঠিক আছে? পাথরটাকে এরকম করে ঘোরাচ্ছিস, এইভাবে ঘোরাচ্ছিস, ঠিক আছে? এবার দেখ, যেই ঘোরাচ্ছিস, মনে কর ঘোরানোর সময় পাথরটার যে দ্রুতি বা বেগের যে মান সেটা মনে কর কনস্ট্যান্ট, মানে ঘোরাচ্ছিস একই স্পিডে। এবার দেখ, তুই যখন ঘোরাচ্ছিস একই স্পিডে, তুই কি তোর আঙ্গুলে কোনো ফোর্স অনুভব করতে পারছিস, কোনো বল অনুভব করতে পারছিস? যদি না পারিস তাহলে তুই গাধা একটা, ফোর্স অনুভব হতে বাধ্য, ঠিক আছে পাগল? আচ্ছা দেখ, ফোর্স অনুভব করতে পারছিস, তো ফোর্স যখনই অনুভব করছিস তার মানে তো এখানে ভরবেগের মধ্যে কিছু একটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ না হলে পরে ফোর্স অনুভব করতে পারবো না। এইবার দেখ, এখানে বেগের মান তো সমান, তুই একই স্পিডে ঘোরাচ্ছিস, তাহলে কি চেঞ্জ করছে বলতো? বেগের দিক পরিবর্তন হচ্ছে। যেহেতু বেগের দিক পরিবর্তন হচ্ছে, এর জন্য ভরবেগের দিকও পরিবর্তন হবেই ভাই, কারণ ভরবেগ মানে হচ্ছে এম ইন্টু ভি, তার মানে বেগের দিক পরিবর্তন হচ্ছে, তো ভরবেগের পরিবর্তন হচ্ছে, ভরবেগেরও দিকের পরিবর্তন হচ্ছে। ভরবেগেরও তো দিক থাকে, একটা দিক রয়েছে, একটা মান রয়েছে। তার মানে এখানে একটা জিনিস ক্লিয়ার হলো, সেটা হচ্ছে ফোর্স দুটো জিনিসে লাগতে পারে, একটা যদি ভরবেগের মান চেঞ্জ করি আমরা, আর একটা যদি ভরবেগের দিক পরিবর্তন করি, ঠিক আছে? দুটো জিনিস তো ক্লিয়ার হয়ে গেল যে দুটো জিনিস হলে পরে ফোর্স দরকার বা বল দরকার। আরেকটা জিনিস আমি এখনও বলিনি, কোন জিনিস বলতো? সেটা হচ্ছে, দেখ এখানে তো আমরা সবসময় দেখলাম যে টাইম যখন কনস্ট্যান্ট তখন ভরবেগের মান চেঞ্জ করলে কি হয়, ভরবেগের দিক চেঞ্জ করলে কি হয়, এটা তো দেখলাম। মনে কর আরেকটা উদাহরণ দিচ্ছি, মন দিয়ে শোন। মনে কর একটা বল আসছে, তুই ক্যাচ লুকবি, ঠিক আছে? বল আসছে, তুই ক্যাচ লুকবি। এবার দেখ, মনে কর বলটা আসছে তোর হাতের ওপর পড়লো, এবার তুই যদি হাতটাকে এরকমই রেখে দিস, এটা ছেলেরা ভালো মতন করে বুঝতে পারবি, মেয়েরাও বুঝতে পারবি, মেয়েরা একটা কাজ করবি, লেবু আছে, বাড়িতে লেবু থাকলে পরে কী করবি বলতো? লেবু থাকলে পরে মাকে বলবি, তুমি আমাকে মারো, আমি ক্যাচ লুকবো, তখন বুঝতে পারবি যে আচ্ছা ক্যাচ লুকলে পরে এই অবস্থা হয়, ঠিক আছে? মারও খেতে পারিস হয়তো, ওইটা কোনো ব্যাপার না, মার খাওয়া যায়, অসুবিধা নেই, কিন্তু মার খাওয়ার পরে যেটা শিখবি সেটা হচ্ছে বেস্ট। আচ্ছা দেখ শোন, মনে কর তুই যখন বল ক্যাচ লুকবি, ঠিক আছে? মেয়েদের কথা কী বলছি, ছেলেরাও এই একই কন্ডিশান। ভাই তোরা এখন কোথায় খেলতে যাস, ঠিক আছে? আমাদের সঙ্গে আমরা খেলতে যেতাম, সেই এখন তো মোবাইলে খেলিস, এই করিস সেই করিস, ক্রিকেট থোড়িই খেলিস, ক্রিকেট ফুটবল। আচ্ছা দেখবি যখন বলটা তুই ক্যাচ লুকছিস, ক্যাচ লুকছিস, তুই যখন হাতটাকে যদি এখানেই রেখে দিস, মনে কর এখানে বলটা পড়বে, তুই যদি হাতটাকে এখানে রেখে দিস, তো দেখবি হাতে লাগবে। কেন বলতো? হাতে লাগবে মানে বলটা তোর হাতের ওপর একটা ফোর্স দিচ্ছে, জোরে ফোর্স দিচ্ছে। তো জোরে ফোর্স দিচ্ছে মানে কি, বলটা একটা নির্দিষ্ট বেগে আসছিল, তুই হট করে ওটাকে থামিয়ে দিলি। তার মানে দেখ, এখানে বেগের যে পরিবর্তনটা সেটা খুব তাড়াতাড়ি হলো। প্রথমে একটা নির্দিষ্ট বেগ ছিল, তারপরে তুই বলটাকে শূন্য করে দিলি, বলের বেগটা। তার মানে বলের বেগের যে পরিবর্তন সেটা খুব কম টাইমের মধ্যে হলো। মনে কর বলের যে বেগের পরিবর্তন সেটা মনে কর 1 সেকেন্ডের মধ্যে হয়ে গেল। 1 সেকেন্ডের মনে কর বলের বেগের পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে? তা তোর হাতে বিশাল পরিমাণ লাগলো, কি লাগলো, ঠিক আছে? বলটা পড়লো, দুম করে তুই ধরলি, তোর হাতটা এখানে রেখে দিবি। তুই মনে কর একটা কমা ক্রিকেটার, একদম ফালতু ক্রিকেটার মনে কর, ঠিক আছে? পারিস না খেলতে, জানিস না যে কী করে ক্যাচ করতে লাগে, তুই জাস্ট ক্যাচটা লুপে ফেলেছিস, একটা মানে কী করে লুপে ফেলেছিস জানি না, একটা লুপে ফেলেছিস ক্যাচটা। এইবারটা তোর মনে কর আরেকটা বন্ধু রয়েছে যে ব্যাপক ক্রিকেট খেলে, সে কী করছে, বলটা আসছে, বলটাকে লোপার পর কী করছে দেখ, যখনই বলটা পড়ছে না, বলটাকে এরকম করে হালকা করে টেনে নিল, টেনে স্থির করে দিল। তার মানে কি, ও বলের বেগটাকে কিন্তু হট করে শূন্য করলো না, ও কী করলো, কিছু সময় পড়ে গিয়ে বলের বেগটা শূন্য করে দিল, তার মানে দেখ ও কী করলো, এখানেও কিন্তু বলের বেগটা শূন্যই করলো। তুই ছিলিস একটা মগা, তুই কী করেছিলিস, হট করে বলের বেগ শূন্য করে দিয়েছিলিস, আর তোর বন্ধু একটু চালাক, তোর বন্ধু একটু ভালো ক্রিকেটার, ও কী করলো, কিছুটা সময় পরে বলটার গতিবেগ শূন্য করলো, মনে কর 3 সেকেন্ড পরে করলো।
ঠিক আছে, তার মানে দেখ এখানে যে বলের বেগের যে পরিবর্তনটা সেটা দেখ কী হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, আর এখানে বেগের পরিবর্তনটা হট করে হয়ে যাচ্ছে। তার মানে দেখ এখানে ফোর্স বেশি, এখানে ফোর্স বেশি, ফোর্স বেশি উপরে চিহ্ন দিয়ে দেখালাম, তীর চিহ্ন দিয়ে, আর এখানে ফোর্স কম। ঠিক আছে, তার মানে একটা জিনিস বুঝতে পেরেছিস যে ফোর্স কিন্তু, বল কিন্তু তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে। কী কী বলতো? ভরবেগের মানের পরিবর্তন, ভরবেগের মানের পরিবর্তন, ভরবেগের দিকের পরিবর্তন, আর ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার মানে কত তাড়াতাড়ি ভরবেগটা পরিবর্তন হবে তার ওপরও কিন্তু ডিপেন্ড করছে। ঠিক আছে, দেখি তো ঠিক হবে চলো সব কিছু। ওকে, তার ওপরও কিন্তু ডিপেন্ড করছে। বোঝা গেল? ক্লিয়ার একদম? তো এটা হচ্ছে তোর এই ব্যাপার। ঠিক আছে, আচ্ছা অনেকখানি টাইম হয়ে গেছে যদিও। ঠিক আছে, দেখি, ও অনেক টাইম হয়নি ভাই। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের চলে গেল যে ভরবেগের সঙ্গে ফোর্সের কি সম্পর্ক, এখানে লিখে দিই। ঠিক আছে, বল কখন অ্যাপ্লাই হয়? যখন আমরা মান পরিবর্তন দিক পরিবর্তন আর পরিবর্তনের হার। এবার দেখ এইখানে এই যে বললাম না এটা যে ভরবেগের পরিবর্তনের হার, তো এখন তোদের মনের মধ্যে কোশ্চেন আসবে যে ভরবেগের পরিবর্তনের হার মানে কি, মানের পরিবর্তন নাকি দিকের পরিবর্তন? এখানে দুটোকেই তোরা ইনক্লুড করতে পারিস, মানও করতে পারিস আবার দিকও করতে পারিস। ওকে, মানও করতে পারিস, দিকও করতে পারিস। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা চলে আসি যে এখান থেকে ফোর্সের ইকুয়েশন আমরা কী করে পাবো। ফোর্সের ইকুয়েশন আমরা কী করে পাবো? মনে কর কোনো একটা বস্তুর মাস হচ্ছে, কোনো একটা বস্তুর ভর হচ্ছে এম, কোনো একটা বস্তুর ভর হচ্ছে এম। ঠিক আছে, বস্তুটার ভেলোসিটি মনে কর ভি, তো বস্তুটার যে ভরবেগ হবে সেটা কত হবে? সেটা হবে এম ইন্টু ভি। ঠিক আছে, তার মানে এম ইন্টু ভি হচ্ছে বস্তুর ভরবেগ, ভি হচ্ছে একটা স্কেলার ভেক্টর কোয়ান্টিটি, তার মানে এম ভি ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর, এটা হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ। ঠিক আছে, এবার দেখ মোমেন্টাম তো আমরা জানতে পেরে গেলাম, তো মোমেন্টাম যদি আমরা জানতে পেরে যাই তাহলে পরে এখান থেকে আমরা ফোর্সের সংখ্যা কী করে পারবো? যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, মন দিয়ে শোন, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার মানে কী হচ্ছে? বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, সেটা আমরা বুঝতে পারলাম। কোত্থেকে বুঝতে পারলাম? এইখান থেকে। কারণ দেখ এর মধ্যে মন দিয়ে শোন, এই যে জিনিসটা লিখলাম না, এটা তো 1 নম্বর মনে কর, এটা মনে কর 2 নম্বর, আর এটা মনে কর 3 নম্বর। এই যে 3 নম্বর জিনিসটা লিখলাম না, এর মধ্যে দেখ দুটো জিনিসই চলে আসলো, মানও চলে আসলো, দিকও চলে আসলো। তার মানে এই দুটোই কিন্তু এর মধ্যে ইনক্লুড হয়ে গেল, এই দুটোই কিন্তু এর মধ্যে ইনক্লুড হয়ে গেল। তার মানে যেই ইনক্লুড হয়ে গেল, মানও চলে আসলো, দিকও চলে আসলো, তার মানে আমরা কি বলতে পারি যে অ্যাকচুয়ালি যখন কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হচ্ছে, ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর বাহ্যিক প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে যেই ফোর্সটা হবে, ফোর্স কী হবে? ভরবেগের পরিবর্তনের হার, তার মানে মনে কর যে ডিটি টাইমে বা মনে কর ডেল টি টাইমে ভরবেগের যে পরিবর্তন সেটা মনে কর ডেল পি। ঠিক আছে, ডেল টি টাইমে ভরবেগের পরিবর্তন হচ্ছে ডেল পি। ওকে, ডেল পি ভেক্টর, তার মানে এফ ভেরিসেস কী হবে? এফ ভেরিসেস হবে তোর এফ ভেরিসেস কী হবে? এফ ভেরিসেস হবে তোর ডেল পি ভেক্টর বাই ডেল টি। এটা হবে এফ ভেরিসেস ডেল পি ভেক্টর বাই ডেল টি। ঠিক আছে, এবার মনে কর যদি ডেল টি টেন্স টু জিরো হয়, যদি ডেল টি টেন্স টু জিরো হয় তাহলে পরে কী হবে? তাহলে পরে এইটা পরিবর্তন হয়ে যাবে, এটা পরিবর্তন হয়ে যাবে ডিপি ভেক্টর বাই ডিটি। তো এফ ভেরিসেস তো আমরা পেয়ে গেলাম যে ডিপি ভেক্টর বাই ডিটি। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা কী পেলাম? এখান থেকে আমরা যদি ভেরিসেস চিহ্নটাকে মানে তোর চেঞ্জ করি, তাহলে ইকুয়াল চিহ্ন বসাই, তাহলে কী হবে? একটা কনস্ট্যান্ট তার সঙ্গে ডিপি ভেক্টর বাই ডিটি। ঠিক আছে,
তো কে ইন্টু, এবার দেখ কী করছি আমি, ডি বাই ডিটি। পি মানে কি, পি ভেক্টর মানে হচ্ছে এম ইন্টু ভি ভেক্টর, এম ইন্টু ভি ভেক্টর, ঠিক আছে, এম ইন্টু ভি ভেক্টর। তার মানে এখান থেকে আমরা কী লিখতে পারি, দেখ যদি বস্তুর ভর ধ্রুবক হয়, বস্তুর ভর যদি আমরা ধ্রুবক রাখি বা স্থির রাখি, বস্তুর ভর যদি আমরা স্থির রাখি, তাহলে পরে কী হবে, মনে কর এম স্থির, তারপরে কী হবে, দেখ এমটা বাইরে নিয়ে চলে আসবো, তো এফ কী হবে, এফ ভেক্টর ইকুয়াল টু কে এম ডিভি ভেক্টর বাই ডিটি, ঠিক আছে। আচ্ছা কে এম, এবার দেখ ডিভি ভেক্টর বাই ডিটি মানে কি, ভেলোসিটি বা বেগের পরিবর্তনের হার, যাকে আমরা কি বলছি অ্যাক্সিলারেশন, ঠিক আছে। এবার দেখ আমাদের হিসেবের সুবিধার জন্য আমরা কি করি, এবার দেখ এই ফোর্সটা কি করে আনলাম, আমরা এই ফোর্সটাকে আমরা ভর আর বেগের থেকে নিয়ে আসলাম। তো ফোর্সের ইউনিট বল বা ফোর্সের মান বল আমরা আমাদের মতন করে চুজ করতে পারি, কিন্তু তার মধ্যে মাস বা ভরের আর বেগের পরিবর্তনের হার এর একটা কম্বিনেশন থাকতে হবে, ভর বেগের একটা কম্বিনেশন থাকতে হবে। তাহলে আমাদের সুবিধার জন্য আমরা কী করবো, কে ইকুয়াল টু 1 করে দেয়, তাহলে কে ইকুয়াল টু যদি 1 করে দিই, তাহলে এফ ইকুয়াল টু কী বললো, এম ইন্টু অ্যাক্সিলারেশন, ওকে, মাস ইন্টু অ্যাক্সিলারেশন বা মাস ইন্টু ত্বরণ, এটা বেরিয়ে গেল যদি বস্তুর ভর আমরা স্থির অবস্থায় রাখি। তো এটা হচ্ছে একটা সূত্র, এটা কিন্তু দ্বিতীয় সূত্র না, মন দিয়ে শুনিস, নিউটনের দ্বিতীয় সূত্র কিন্তু এটা না, ফোর্স ইকুয়াল টু এম ইন্টু অ্যাক্সিলারেশন, এটা কিন্তু দ্বিতীয় সূত্র না, দ্বিতীয় সূত্র হচ্ছে এইটা, আসল যে সূত্র সেটা হচ্ছে এইটা, এফ ইকুয়াল টু ডিপি ভেক্টর বাই ডিটি। এবার এটা কেন সেটা আমি এখন তো বলবো না বাবা, সেটা পরে বলবো। এটা কিন্তু আসল সূত্র না, তোরা যদি লিখিস যে ফোর্স ইকুয়াল টু কি, তোরা যদি এটা লিখিস না, তাহলে তোকে উল্লেখ করে দিতে লাগবে যে বস্তুর ভর হচ্ছে ধ্রুবক বা বস্তুর ভর হচ্ছে স্থির, এই জন্য আমি এটা লিখলাম, ঠিক আছে। নর্মালি যদি লিখিস তাহলে এটা তোকে এইটা লিখতে লাগবে যে এফ ইকুয়াল টু ডিপি বাই ডিটি, মানে ভরবেগের পরিবর্তনের হারকে আমরা ফোর্স বলি, ঠিক আছে। আচ্ছা তো এটা তো বুঝতে পারা গেল। এইবার দেখ একটা জিনিস যেটা আমি বলিনি সেটা তোদেরকে বলে দিচ্ছি, একটা জিনিস যেটা আমি তোদেরকে বলিনি সেটা তোদেরকে আমি বলে দিচ্ছি, সেটা কি দেখ, এখন মনে পড়লো একটুখানি, জাস্ট একটা পয়েন্টের মতন, কিচ্ছু না, এই জিনিস পয়েন্টটা সারা জীবন মনে রাখবি, তারপরে তোমার কাজে লাগবে। সেটা হচ্ছে দেখ যখনই তুই কোনো একটা বস্তুর ওপর, মনে কর কোনো একটা বিন্দু বস্তুর ওপর, বিন্দু বস্তু মানে কি একটা পয়েন্ট পার্টিকেল, ঠিক আছে। দেখ পয়েন্ট পার্টিকেলের হিসাব কেন আমরা নিই, যদি পয়েন্ট পার্টিকেলের আমরা হিসাব নিই না, তাহলে পরে আমাদের গতির যে কোনো ফর্মুলা লিখতে বা ইকুয়েশন লিখতে বা ইকুয়েশন তৈরি করতে অনেক সুবিধা হয়। এর জন্য আমরা সবসময় কী করি না, আমরা কোনো একটা বস্তু যদি থাকে তাকে একটা পয়েন্ট পার্টিকেলে ডিভাইড করে নিই, একটা পয়েন্ট পার্টিকেলে নিয়ে আসার চেষ্টা করি বা বিন্দু কোনো বস্তুতে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে পরে ইকুয়েশনগুলো অনেক সহজ হয়। কী করে সহজ হয় শোন, মনে কর তুই একটা বিন্দু বস্তুর ওপর যার মাস হচ্ছে বা যার ভর হচ্ছে এম, ঠিক আছে। এবার তুই মনে কর ওখানে ওই বিন্দু বস্তুটাকে একটা ফোর্স দিলি, ঠিক আছে, ফোর্সের মান মনে কর বা ফোর্স হচ্ছে এফ। এবার ফোর্সের যেদিকে ডিরেকশন হবে অ্যাক্সিলারেশন বা ত্বরণও সেদিকে হবে, তো ফোর্স দেওয়ার জন্য মনে কর ত্বরণ হচ্ছে অ্যাক্সিলারেশন হচ্ছে এফ, তো এখানে ফোর্স কী লিখতে পারবি, এফ ইকুয়াল টু এম ইন্টু এ। তার মানে বুঝতেই পারছিস যে ভরবেগের পরিবর্তন, মন দিয়ে শোন, ভরবেগের পরিবর্তন যেদিকে হবে, অ্যাক্সিলারেশন মানে কি, ভরবেগের পরিবর্তনের হারের মতনই, তাই তো, কারণ এম তো কনস্ট্যান্ট, তার মানে ভরবেগের পরিবর্তন তুই যেদিকে করছিস সেখানেই তোকে ফোর্সটাকে অ্যাপ্লাই করতে হচ্ছে, এখান থেকে তুই সেটা বুঝতে পারছিস, ঠিক আছে। এবার মনে কর তোর কাছে অনেকগুলো বিন্দু বস্তু রয়েছে, মনে কর তোর কাছে একটা নর্মাল এরকম টাইপের কোনো একটা বস্তু রয়েছে, মন দিয়ে শোন, এরকম টাইপের কিছু একটা বস্তু রয়েছে। এবার দেখ এর মধ্যে তো অনেক পার্টিকেল রয়েছে, অনেক বিন্দু বস্তু রয়েছে, ঠিক আছে। এবার তুই মনে কর যে এইখানে একটা এরকম টাইপের এরকম অনেকগুলো ফোর্স এখানে অ্যাপ্লাই করবি, তাহলে এখানে কী করে অ্যাক্সিলারেশন দেখবি, দেখ এখানে অ্যাক্সিলারেশন দেখার নিয়মটা হচ্ছে, মনে কর তোর যদি অনেকগুলো পার্টিকেল থাকে, অনেকগুলো বিন্দু বস্তু থাকে, সেগুলোকে একটা বিন্দু বস্তু হিসাবে তোকে ধরতে লাগবে, ঠিক আছে। মনে কর অনেকগুলো মাস রয়েছে, সেটাকে একটা বিন্দু বস্তু হিসাবে ধরতে লাগবে। তো ওই যে একটা বিন্দু বস্তু, ওটাকে আমরা বলছি কি ভর কেন্দ্র, কি বলছি ভর কেন্দ্র, যার নাম হচ্ছে সেন্টার অফ মাস। এই সেন্টার অফ মাস এখন বলবো না, আমি পরে বলবো, ঠিক আছে। তো তখন কী করা হয়, সমস্ত বস্তুগুলোকে বা টোটাল বস্তুটাকে একটা বিন্দুতে কল্পনা করা হয়, যে ওই বিন্দুটার মধ্যে সমস্ত ফোর্স এসে মিলিত হয়েছে, তো বিন্দুটাকে আমরা তখন বলছি ভর কেন্দ্র বা সেন্টার অফ মাস, ঠিক আছে। তার মানে বিন্দুতে চলে আসলো। এবার এই এতগুলো ফোর্সের কী করবো, এতগুলো ফোর্সের আমাকে লব্ধি ফোর্স বের করতে লাগবে বা লব্ধি বল বের করতে লাগবে। মনে কর এর যে লব্ধি বলটা হচ্ছে সেটা মনে কর এরকম টাইপের কিছু একটা হচ্ছে, এই যে লব্ধি বল সেটা মনে কর এরকম টাইপের কিছু একটা হচ্ছে, আর এই লব্ধি বলটা মনে কর আর সেন্টার অফ যে মাসটা সেটা মনে কর এই জায়গাটা,
তার মানে এই লব্ধি বলটা মনে কর এইখানে এসে প্রয়োগ হচ্ছে, এই যে লাইনটা এটা মনে কর এর মধ্যে দিয়ে চলে যাচ্ছে, তার মানে এখানে প্রয়োগ হচ্ছে ফোর্সটা। তো এখানে যদি প্রয়োগ হয় ফোর্সটা, তাহলে মনে কর অ্যাক্সিলারেশন এ, তখন আমরা কী করবো, তখনও আমরা লিখতে পারবো যে এফ ইকুয়াল টু, এই যে এফটা আমি লিখলাম এটা কিন্তু লব্ধি বল, এফ ইকুয়াল টু কী লিখবো, এম ইন্টু অ্যাক্সিলারেশন। এই ভর কেন্দ্রের ভর হচ্ছে এম আর অ্যাক্সিলারেশন হচ্ছে এ। ঠিক আছে, তো এটা তো আমরা বুঝতে পেরে গেলাম, খুব ভালো মতন করে বুঝতে পারলাম। আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে, মন দিয়ে শোন, এটা তো একটা পয়েন্ট চলে গেল, এই পয়েন্টটা নিয়ে পরে ডিসকাস করা হবে। 2 নম্বর পয়েন্ট যেটা আমাদের মনে রাখতে লাগবে সেটা হচ্ছে, দেখ যতক্ষণ ফোর্স থাকবে ততক্ষণই অ্যাক্সিলারেশন থাকবে, ফোর্সও চলে গেল অ্যাক্সিলারেশনও চলে গেল। এই জিনিসটা ব্যাপক ইম্পর্টেন্ট। কোনো একটা বস্তুর ওপর বা কোনো একটা বিন্দু বস্তুর ওপর তুই যতক্ষণ ফোর্স লাগাবি ততক্ষণই অ্যাক্সিলারেশন থাকবে বা ততক্ষণই ত্বরণ থাকবে, ফোর্সও ওখান থেকে হাঁটিয়ে দেয়, ত্বরণও ওখান থেকে হেঁটে যাবে। ঠিক আছে, তার মানে যতক্ষণ ফোর্স ততক্ষণ ত্বরণ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট যা পড়িয়েছি তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা। যতক্ষণ বল, এটা লিখে নে পারলে, ততক্ষণ অ্যাক্সিলারেশন বা ত্বরণ, ততক্ষণ ত্বরণ, যতক্ষণ বল ততক্ষণ ত্বরণ। ওকে ফাইন, ঠিক আছে। মনে কর এরকম একটা ট্রেন আছে, ট্রেনের একটা বগি মনে কর দেখিয়েছি আমি, ঠিক আছে। এখান থেকে একজন মনে কর একটা বল ছুড়ল, বল মনে কর এই ডিরেকশানে ছুড়লো, ঠিক আছে। এই মনে কর এই ট্রেনটা মনে কর চলছে, তো এই ডিরেকশানে মনে কর ছুড়লো, ঠিক আছে। এবার দেখ যেই মুহূর্তে ছুড়লো সেই মুহূর্তে বলের একটা ত্বরণ রয়েছে, কারণ ও একটা ফোর্স দিচ্ছে, তো ওখানে ত্বরণ রয়েছে। ছাড়ার পরে কী হবে, ছাড়ার পরে কী হবে, দেখ যদি আমি বায়ুকে নেগলেক্ট করি, মন দিয়ে শোন, কিন্তু মনে কর আশেপাশে কোনো বায়ু নেই, মানে বলটাকে বাধা দেওয়ার মতন কেউ নেই, বলটাকে বাধা দেওয়ার মতন কেউ নেই, তাহলে পরে দেখ বলের ওপর ফোর্স চলে গেল, কারণ ও যখন হাত টাচ ছিল বলের সঙ্গে ততক্ষণ বলের ওপর ফোর্স ছিল, ততক্ষণ বলের ওপর একটা ত্বরণ ছিল। এবার হাতের টাচ নেই বলের সঙ্গে, তার মানে বলের ওপর ফোর্স কোথায়, তার মানে বলের ওপর ফোর্স নেই, তার মানে ত্বরণও নেই। তাহলে এখন কী হবে বলতো, এখন বলটা সমবেগে চলতে থাকবে, কিন্তু সেটা কি হয়, সেটা হয় না। কেন বলতে হয় না, কারণ নয়, তুই যখন বলটাকে ছুড়িস তখন কি হয়, তখন একটা গ্র্যাভিটেশন কাজ করে নিচের দিকে, গ্র্যাভিটেশন নিচের দিকে কাজ করে, তো নিচের দিকে কাজ করার জন্য কী হয়, বলটা আস্তে আস্তে নিচের দিকে পড়ে যায়, ঠিক আছে। সমবেগে চলতে চলতে নিচের দিকে পড়ে যায়, বোঝা গেল, এর জন্য স্থির হয়ে যায় এক সময় এসে, ঠিক আছে। তার মানে যতক্ষণ বল ততক্ষণ ত্বরণ, এটা কিন্তু মাথায় রাখতে লাগবে। এখানে কিন্তু এমন না যে তুই একটা বল ছুঁড়ে দিলি, ওটা ত্বরণ হতে হতে মানে ওটা স্পিড বাড়তে থাকবে। আরে ভাই তোর হাত যতক্ষণ রয়েছে ততক্ষণ ঠিক আছে, তারপর তার ওপর কোথায় বলটার ওপর, এই বলটার ওপর বলই নেই, কথা বোঝা গেল। তার মানে এটা হচ্ছে ব্যাপার। তো এখানে যতক্ষণ বল ততক্ষণ ত্বরণ। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর দেখ, 3 নম্বরে চুল টুল কাটতে হবে, বুঝলি তো। বাহ, আরে সাবাস, এটা তো গেল। এরপরে আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে তোর ভুলে গেলাম তো, 3 নম্বরে কি, 3 নম্বরে কি, 3 নম্বরে কী পয়েন্ট আছে, পয়েন্ট তো লেখাও নেই। 3 নম্বর কী পয়েন্ট যেন বোঝাবো তোদেরকে, একটা পয়েন্ট ছিল, আচ্ছা যদি মনে পড়ে তাহলে পড়ে দেবো, ঠিক আছে, সমস্যা নেই কোনো। তাহলে অ্যাকচুয়ালি এরপরে আমরা চলে আসি দ্বিতীয় সূত্রে। এত কিছু পড়ার পর দেখ দ্বিতীয় সূত্রে আসছি আমরা। তো দ্বিতীয় সূত্র কী বলছে দেখ, দ্বিতীয় সূত্র বলছে হচ্ছে যে, মন দিয়ে দেখ,
ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলে, এবার প্রযুক্ত বল মানে কিন্তু লব্ধি বল, প্রযুক্ত বলে সমানুপাতিক, যেটা বললাম। বস্তুর ওপর বল যেদিকে প্রয়োগ করা হয় বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকেই হয়। ওকে, বস্তুর উপর বল যেদিকে প্রয়োগ করা হয় বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে হয়। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র, ঠিক আছে। তো দ্বিতীয় সূত্র তো পেয়ে গেলাম আমরা। আচ্ছা, এবার চলে আসি আমাদের দুটো অঙ্ক রয়েছে, সিম্পল অঙ্ক একদম, ঠিক আছে। তো 5 এটা চলে গেল মনে কর 6, এটা মনে কর চলে আসলো আমরা 7-এ। তো একটা বুলেট রয়েছে যার মাস এখানে বলে দিয়েছে 0.04 কেজি, ঠিক আছে। তার ভেলোসিটি হচ্ছে, তার মানে বেগ হচ্ছে 90 মিটার পার সেকেন্ড। মন দিয়ে শোন কিন্তু, হ্যাঁ, আমি কিন্তু পুরো কোশ্চেনটা লিখবো না। 90 মিটার পার সেকেন্ড। এখানে বলা যায় বুলেট এন্টার্স এ হেভি উডেন ব্লক, মানে একটা বুলেট রয়েছে, এটা মনে কর একটা ব্লকে এরকম করে ঢুকবে মনে কর। ভেলোসিটি কত? 90 মিটার পার সেকেন্ড। মাস কত? 0.04 কেজি। এবং স্টপড আফটার এ ডিস্টেন্স অফ 60 সেন্টিমিটার, ঠিক আছে। মনে কর 60 সেন্টিমিটার যাওয়ার পর বুলেটটা স্থির হয়ে গেল, ভেতরে ঢুকে স্থির হয়ে গেল। হোয়াট ইজ দ্য এভারেজ রেজিস্টিভ ফোর্স এক্সার্টেড বাই দ্য ব্লক অন দ্য বুলেট। এবার দেখ এখানে কী হবে, যখন বুলেটটা ঢুকে মনে কর স্থির হয়ে গেল, তার মানে কি বুলেটটাকে কেউ একটা বাধা দিচ্ছে। এই যে বাধা দেওয়া যে বলটা, তাকে আমরা বলছি কি রেজিস্টিভ ফোর্স, তাকে আমরা কী বলছি রেজিস্টিভ ফোর্স। এই টার্মগুলো কিন্তু জেনে রাখিস, ঠিক আছে। এমন না যে ইংলিশ বলে জানবি না, পরবর্তীতে বিশাল কাজে লাগবে। তো এটা হচ্ছে রেজিস্টিভ ফোর্স, ঠিক আছে, মানে বাধা দেওয়া বল। তো এই বলটার মান বের করতে বলেছে। তো কী হবে মানটা বল, দেখ ফোর্স আছে, তার মানে আমার দরকার কি ত্বরণ। এরকম করে অঙ্ক করতে লাগবে সবসময়। আমার দরকার কি ত্বরণ, খুব বেশি, খুব ভালো। আর কি দরকার, আমার দরকার হচ্ছে বস্তুর মাস বা বস্তুর ভর। তার মানে এই দুটো জিনিস যদি আমি পেয়ে যাই তাহলে আমি বের করতে পারবো। আচ্ছা, ভর তো আমি পেয়ে গেলাম বুলেটে, সেটা কত? 0.04 কেজি। ত্বরণ কোত্থেকে পাবো? দেখ ত্বরণ পাওয়ার জন্য এখানে কী কী রয়েছে সেটাকে ইউজ করে আমার ত্বরণ বের করতে লাগবে। কী কী রয়েছে দেখ, কী কী রয়েছে দেখা যাক। ভেলোসিটি রয়েছে, ইনিশিয়াল ভেলোসিটি বা আদি বেগ। অন্তিম বেগ কত? 0, কারণ দেখ ঢুকে স্থির হয়ে যায়, তার মানে অন্তিম বেগ 0। তো এটাকে আমি ইউ করলাম, আর এটাকে আমি ভি ইকুয়াল টু করে দিলাম 0, অন্তিম বেগ 0। আচ্ছা, কতখানি যাওয়ার পর স্থির হয়? 60 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা ত্বরণ বের করতে পারবো। তার মানে এখানে কী হবে, এখানে হবে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। এবার সবাই প্রশ্ন করবে মাইনাস কেন হলো, ঠিক আছে। মাইনাস কেন হলো, দেখ আমরা জানি যে ভি স্কোয়ার ইকুয়াল টু কী হয়, ইউ স্কোয়ার প্লাস 2fs, ঠিক না? ঠিক তো, এফ বাই এ যাই বলিস না কেন, ভি কত? ভি হচ্ছে 0, ইউ স্কোয়ার ইকুয়াল টু 2fs। এখান থেকে কী বেরোচ্ছে দেখ, এফ ইকুয়াল টু মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। তো এখান থেকে এটা চলে আসলো, কারণ দেখ এখানে দেখ আস্তে আস্তে বুলেটটা স্থির হচ্ছে মানে তার অ্যাক্সিলারেশন কমছে। তো অ্যাক্সিলারেশন কমছে মানে কি, অ্যাক্সিলারেশন নেগেটিভ বা ত্বরণ নেগেটিভ। তো এখান থেকে মান কী বেরোবে, এ ইকুয়াল টু বেরিয়ে যাবে ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ইউ কত? ইউ হচ্ছে এখানে 90 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো 90 স্কোয়ার, ওকে, 2 ইন্টু এস। এস কত? এস হচ্ছে তোর 60 সেন্টিমিটার। তো 60 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, 60 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার, ঠিক আছে। তো এটা দেখ, এটা হিসাব করে নিবি কত বেরোচ্ছে, দেখ হিসাব করলাম না আমি, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাক্সিলারেশন বেরিয়ে যাবে। অ্যাক্সিলারেশন থেকে তোরা কী করে বের করবি, ফোর্স বের করবি এম ইন্টু এ করে। এম কত এখান থেকে পেয়ে যাবি, অ্যাক্সিলারেশন কত এখান থেকে পেয়ে যাবে, কমপ্লিট। এবার কেন আমি 60 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 করলাম, কারণ এটা আছে সেন্টিমিটারে। দেখ 60 সেন্টিমিটার, এখান থেকে আমাদের নিয়ে যেতে লাগবে এসআইতে। এবার কোশ্চেন আসছে কেন এসআইতে নিয়ে যাবো, দেখ সব কিছু এখানে যে টার্মগুলো রয়েছে না, কেজি, মিটার পার সেকেন্ড,
সব কিছু এসআইতে রয়েছে, তো এটাকেও আমার এসআইতে নিয়ে যেতে লাগবে। এবার এসআইতে নিয়ে গেলে কী হবে, ফোর্সও আমার এসআইতেই বেরোবে, তার মানে এসআইতে ফোর্সের যে একক সেটা কত, নিউটন। বাস বেরিয়ে যাবে কমপ্লিট। ঠিক আছে, তো এই কোশ্চেনটা গেল। লাস্ট কোশ্চেন বাকি রয়েছে আমাদের, সেটা কত, লাস্ট কোশ্চেন আমাদের যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে, মুছে দিলাম, লাস্ট কোশ্চেন আমাদের বাকি রয়েছে হচ্ছে 8 নম্বরে। কী রয়েছে দেখ, একটা পার্টিকেল আছে, মানে একটা বিন্দু বস্তু রয়েছে যার মাস বা যার ভর বলে দিয়েছে m, ঠিক আছে, আর এর যে ইকুয়েশন, এই যে মোশনের যে ইকুয়েশন, মানে গতির যে ইকুয়েশন বা সমীকরণ, সেটা বলে দিয়েছে যে y = ut + ½ gt², এটা বলে দিয়েছে। তো এখান থেকে আমাকে বের করতে বলেছে ফাইন্ড দ্য ফোর্স অন দ্য পার্টিকেল, পার্টিকেলটার উপর ফোর্স কত। তো ফোর্স বের করার জন্য কী দরকার, দুটো জিনিস দরকার, অ্যাক্সিলারেশন দরকার, আর কী দরকার, মাস দরকার। অ্যাক্সিলারেশন, মাস থেকে আমরা ফোর্স পেয়ে যাবো, তো অ্যাক্সিলারেশনটা প্রথমে নিয়ে আসি এখান থেকে। এবার এটা হচ্ছে গতির সমীকরণ, তো গতির সমীকরণ থেকে আমরা অ্যাক্সিলারেশন কী করে পাবো, দেখ প্রথমে আমরা ভেলোসিটি বের করে নিই বা বেগ বের করে নিই। বেগ কী করে বের করবো, এই ওয়াইকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ কর, ডেরিভেটিভ করলে পরে কী পাবি, dy/dt = u + gt, u + gt। এবার dy/dt মানে কি, ভি, ভেলোসিটি। এবার দেখ ভেলোসিটি = u + gt তুই পেয়ে গেলি, তো এটাকে আবার ডেরিভেটিভ কর টাইমের রেসপেক্টে, তারপরে কী পাবি, অনলি জি। তার মানে এখানে কী পাচ্ছিস, অনলি জি পাচ্ছিস। জি মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অভিকর্ষজীয় ত্বরণ। তার মানে এটা বুঝতে পারলি যে এটার যে ইকুয়েশন বেরোবে, মানে এটার যে অ্যাক্সিলারেশন বেরোবে সেটা কী বেরোবে, জি। তার মানে এখানে আমরা যদি ফোর্স বের করতে চাই তাহলে কী পাবো, m × g, কারণ m × ত্বরণ হয়ে গেল কমপ্লিট। তার মানে বস্তুটা কী হচ্ছে, বস্তুটাকে নিচের দিকে টানছে, যেহেতু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন আর জি এর ডিরেকশন নিচের দিকে, তো ফোর্সটাকে নিচের দিকে টানছে। ঠিক আছে, বস্তুটাকে নিচের দিকে টানছে, আর যতক্ষণ ফোর্স ততক্ষণ অ্যাক্সিলারেশন বা ততক্ষণ ত্বরণ। দেখ বস্তুটাকে তুই ছেড়ে দিলি, এমন তো না যে পৃথিবী একটু টানলো একটু টানলো না, একটু টানলো একটু টানলো না, এমন তো না, সবসময় নিচের দিকে টানছে, তো এই জন্য ওটা পড়ছে নিচের দিকে। বাস, আর বেগ আস্তে আস্তে বাড়বে, যেহেতু টানছে, অ্যাক্সিলারেশন রয়েছে, তো বেগ তো বাড়বেই। তো এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে আমাদের, শেষ করলাম আজকের ফুল টপিক, শেষ করলাম, দেখ ফুল টপিক শেষ করলাম। ঠিক আছে, তো আর কি, হাবিয়ে গেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চললাম, ভালো থাকিস, সুস্থ থাকিস, চ।